ঠিক আছে। আমরা আমাদের প্রথম লেকচারের প্রথম অংশে দুইটা জিনিস দেখলাম। একটা রিসোর্স আপনাদের সাথে পরিচয় করায় দিছি, যে সেটা হলো র্যাপিড রিভিউ সেকশন, রাইট? র্যাপিড রিভিউ সেকশন ছাড়াও আমাদের অনেক পেজ আছে যেখান থেকে অনেক বেশি কোশ্চেন আসে, এবং যে পেজগুলো অনেকটা র্যাপিড রিভিউ সেকশনের মতনই কাজ করে, এরকম কিছু পেজ আছে। যেমন আপনি ইমিউনোলজিতে একটা পেজ আছে ইমিউনোডেফিসিয়েন্সি ডিসঅর্ডার নিয়ে। তারপরে মাইক্রোবায়োলজির মধ্যে এরকম কিছু পেজ আছে। এই পেজগুলোকে নিজে নিজে একটু আইডেন্টিফাই করার চেষ্টা করবেন যে কোনগুলো অ্যাকচুয়ালি র্যাপিড রিভিউ সেকশনের পেজ। ইমিউনোলজিতে একটা পেজ আছে অটো অ্যান্টিবডি নিয়ে, যে কি কি অটো অ্যান্টিবডি আছে ইমিউনোলজির মধ্যে, এরকম একটা পেজ আছে। ইমিউনোলজির মধ্যে আরেকটা পেজ আছে, সেটা হলো বিভিন্ন সাইটোকাইন নিয়ে কথা বলা আছে। এই পেজগুলোকে, এই পেজগুলো কিন্তু অনেকটা আমাদের র্যাপিড রিভিউ সেকশনের মতন। আমাদের কিছু জেনেটিক ডিজিজ আছে যেটা ইউএসএমএল খুব হাইলি টেস্টেড, যেমন ডাউন সিনড্রোম, এডওয়ার্ড সিনড্রোম, প্যাটেও সিনড্রোম। কি কি ঘটনা ঘটে, আমাদের কিছু জেনেটিক ডিজঅর্ডারের সাথে কিছু ক্রোমোজোমের অ্যাসোসিয়েশন আছে। সো যদিও আমাদের র্যাপিড রিভিউ সেকশনের সবার শেষে আসলে র্যাপিড রিভিউ, এটা ছাড়াও কিছু কিছু পেজ আছে যে পেজগুলো র্যাপিড রিভিউর মতন কাজ করে, কারণ এই পেজগুলো ফুল অফ টেবিল টেবিল টাইপ অফ কন্টেন্ট। এই জন্য সেগুলো র্যাপিড রিভিউ হিসেবে কাজ করে। যেমন এই যে যে রেট লিমিটিং এনজাইম এন্ড মেটাবলিক প্রসেস, আপনি যখন, ফর এক্সাম্পল, আপনি যদি এই পেজটার কথা চিন্তা করেন, এটাও একটা র্যাপিড রিভিউ পেজের মতন কাজ করতেছে, কারণ এখানে অনেক ডিজিজের সাথে তারা কোরিলেট করে দিছে। এবং যে এনজাইম গুলো পরীক্ষায় খুব ফ্রিকোয়েন্টলি আসে বিভিন্ন কারণে, সেই এনজাইম গুলোকে এখানে ওরা নিয়ে আসছে। সেই পেজ গুলোকে আমরা বলতে পারি যে অনেকটা র্যাপিড রিভিউ পেজ। তার মানে র্যাপিড রিভিউ আমরা ওইখানে যেরকম দেখলাম, এরকম কিন্তু আরো আরো অনেক আছে, মাঝখানে মাঝখানে অনেক আছে। মোস্ট ইম্পর্টেন্টলি ইমিউনোডেফিসিয়েন্সির পেজটা, তারপরে হলো গ্লাইকোজেন স্টোরেজ ডিজিজের পেজটা। লাইসোসোমাল স্টোরেজ ডিজিজ, গুড লাক উইথ দ্যাট। এটা একটা দুইটা কোশ্চেন আসবে, না পারলে এটা নিয়ে অডিট হওয়ার কোনো কারণ নাই, কারণ আমি আগেই বলছি এটা আমাদের এখন লেস অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচ। কিন্তু আমি বললাম যে যেটা টেক হোম মেসেজ আমার এই কথা থেকে, যে এরকম কিছু পেজ আছে যেখানে ফুল অফ টেবিল, এবং খুব সিম্পল টেবিল, খুব কমপ্লিকেটেড টেবিল না। সেগুলোকে একটু খেয়াল করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনার র্যাপিড রিভিউ সেকশনটা অনেক ভালো হবে, অনেক কোশ্চেনের আপনি অ্যান্সার করতে পারবেন ইনশাল্লাহ। যেমন অটোনমিক ফার্মাকোলজি বা অটোনমিক নার্ভাস সিস্টেমের বিভিন্ন রিসেপ্টর নিয়ে একটা পেজ আছে, সেই পেজটা একটা র্যাপিড রিভিউর মতন পেজ। এখন কিছু পেজ আছে হয়তো বা র্যাপিড রিভিউর মতন ফাংশন করতেছে, বুঝতেছি, কিন্তু স্টিল দেয়ার আর টু মাচ টক। যেমন ফর এক্সাম্পল, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, অবশ্যই আমরা এই পেজগুলোকে অ্যাড্রেস করব। আমাকে এখন চেষ্টা করতে হবে প্রতি পেজটাকে কিভাবে র্যাপিড রিভিউ করা যায়। প্রতিটা পেজে এখান থেকে ইমিউনোগ্লোবিন জি থেকে কি কোশ্চেন করবে, ইমিউনোগ্লোবিন এ থেকে কি কোশ্চেন করবে, কোনটা অ্যাবসেন্ট থাকে। চেষ্টা করতে হবে এই কন্টেন্ট গুলোকে একটু কমায় নিয়ে আসা, কন্টেন্ট গুলো একটু কমায় নিয়ে আসা, যে কোথায় আমি বেশি ফোকাস করব। ঠিক আছে? সো ওকে, আমি এখন আমার লেকচারের সেকেন্ড ফেজ শুরু করতে যাচ্ছি। আমাদের লেকচারের সেকেন্ড ফেজটা আমরা শুরু করব হলো, ফর ইওর সারপ্রাইজ, সবার শেষ সিস্টেম দিয়ে। এই সবার শেষের যে সিস্টেমটা সেটা হলো রেসপিরেটরি সিস্টেম। চলুন আমরা এই শেষের সিস্টেমটা দিয়ে পড়ানো শুরু করতেছি। ঠিক আছে? শেষের সিস্টেমে যে কোনো একটা সিস্টেম বা যে কোনো একটা পেজে যখন আমি আসবো, ওই যে আমি বললাম যে এখান থেকে একটা কোশ্চেন যদি আসে, বা সবচেয়ে ইম্পর্টেন্ট এরিয়া কোনটা, সবচেয়ে ইম্পর্টেন্ট আম, কোনটা, কিভাবে কোশ্চেন আসবে, এগুলোকে বেশি বেশি এরকম নিজেকে নিজে কোশ্চেন করতে হবে, তারপরে আগাইতে হবে। ঠিক আছে? আচ্ছা, সবাই একটু বলি তো, সবাই কি আমার কথা ঠিক মতন শুনতে পাচ্ছেন এবং স্ক্রিন দেখা যাচ্ছে? ওয়ান মোর টাইম, চেকিং। ওকে, পারফেক্ট। আমি আবার তার স্ক্রিন শেয়ারে চলে যাচ্ছি। ওকে, রেসপিরেটরি সিস্টেমের ফার্স্ট ফেজটাতে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো রেসপিরেটরি ট্র্যাক শুরু হয় ডিস্টাল এন্ড অফ, মানে ফোর গার্ডের একটা অংশ থেকে, এবং এটার ফায়ার স্টেজ থাকে। এটা একটা ব্যাকগ্রাউন্ড নলেজ, সরাসরি আপনাকে কোশ্চেন করবে না এই বলতো কয়টা স্টেজের ডেভেলপমেন্ট হয়, নো, এটা জিজ্ঞেস করবে না। মোটামুটি একটা এইজের আহ মানে আইডিয়াটা থাকা ভালো। ক্যানাডিকুলার এজটা থেকে শুরু করবেন, এবং সেকুলার এজটা থেকে কখন থেকে অ্যালভিওলার ডাক্ট চলে আসে, টার্মিনাল ব্রঙ্কিওল চলে আসে। আমরা জানি যে টার্মিনাল ব্রঙ্কিওলের থেকে মোটামুটি তারা এখন এখানে কিছু স্টেম সেল থাকে, অর্থাৎ এই বয়সে টার্মিনাল মানে ব্রঙ্কিউল যখন আসে, অর্থাৎ একেবারে শেষের দিকে 25 সপ্তাহের কাছাকাছি, এগুলো পরবর্তীতে ক্যাপাবল হবে যে রেসপিরেশনের জন্য। এটা কিসের জন্য? এটা হলো টার্মিনাল ব্রঙ্কিউলটা চলে আসে, তাই।
সরি, রেসপিরেটরি ব্রঙ্কল গুলো চলে আসে, তাই সরি সরি, রেসপিরেটরি ব্রঙ্কল গুলো হলো ডিফিউশন করতে পারে। খুব বেশি ইম্পর্টেন্ট কিনা, না খুব বেশি ইম্পর্টেন্ট না, একটু আইডিয়া রাখতে হয়। একটা ডিজিজ এখান থেকে আমরা বেশি বেশি পড়বো, সেটা হলো ট্রাকিউসোফেজাল ফিস্টুলা। ওকে, একটা ডিজিজ আমরা এখানে ফোকাস করবো, সেটা হলো ট্রাকিউসোফেজাল ফিস্টুলা। এই জায়গাতে ইম্পর্টেন্ট না, তারপরের জায়গায় ইম্পর্টেন্ট। ওকে, কিছু বেসিক কনসেপ্ট, ব্যাকগ্রাউন্ড কনসেপ্ট ইম্পর্টেন্ট। সেটা হলো বিফোর বার্থ ফুল থাকে কি দিয়ে, এটা ফুল থাকে অ্যামনিওটিক ফ্লুইড দিয়ে, তারপরে সেটা রিপ্লেস হয় কি দিয়ে। এই বেসিক কনসেপ্ট কনসেপ্ট গুলো এখানে ইম্পর্টেন্ট। কোনাল অ্যাট্রেসিয়াটা পরীক্ষাতে আসে। কোনাল অ্যাট্রেসিয়া আমাকে কি নিয়ে প্রেজেন্ট করবে, এটার সাথে একটা ডিজিজ আছে যেটার নাম হলো চার্জ সিন্ড্রোম, কলোবোমা অফ দ্য আই, হার্ট ডিফেক্ট, অ্যাট্রেসিয়া অফ দ্য কোয়ানি, রেস্ট্রিক্টেড গ্রোথ, জেনিটোরিনারি ডিফেক্ট, ইয়ার ডিফেক্ট। যখন দেখবেন একটা পেশেন্টের কি আছে, অ্যাট্রেসিয়া অফ দ্য কোয়ানি আছে, তখন আমি তার কি চার্জ সিন্ড্রোম আছে কিনা বোঝার জন্য, হার্ট ডিফেক্ট আছে কিনা চেক করার জন্য আমি করব ইকো। ওকে, তো অর্থাৎ আদার জিনিস বুঝতে হবে। ওয়ান কনজেনিটাল অ্যানোমেলি মে অ্যাসোসিয়েটেড উইথ আদার কনজেনিটাল অ্যানোমেলি, সো যখন এটা আসবে তখন আমি বাকি জিনিসগুলো চেক করব। কোনাল অ্যাট্রিসিয়ার বাচ্চা কিভাবে প্রেজেন্ট করবে, মানে পারসিস্টেন্ট অবস্ট্রাকশন, কখনো হয় কখনো হয় হয় না। এরকম যদি হয় তাহলে এটা কোনাল অ্যাট্রিসিয়া না। ঠিক আছে, এটা মানে হলো তখন ট্রাকিয়াতে প্রবলেম। কোনাল অ্যাট্রিসিয়া যদি হয় তার মানে পারসিস্টেন্ট, যে কোনো পজিশনেই নেন না কেন, যেই পজিশনে বাচ্চা যাক, প্রতিটা অবস্থাতেই তার আপার এয়ারওয়ে অবস্ট্রাকশন। সেই আপার এয়ারওয়ে অবস্ট্রাকশনটা ওভারকাম করে কি দিয়ে, সে মাউথ ব্রিদিং এর মাধ্যমে, নোজ দিয়ে সে ব্রিথ করতে পারে না। যখন সে খায়, যখন সে নিপলটা মুখে নেয়, তখন তো তার মাউথ ব্রিদিংটা বন্ধ। মাউথ ব্রিদিং ব্রিদিং যখন বন্ধ হয়ে যায় তখন সে সায়ানোজড হয়ে যায়। ডায়াগনোসিস কনফার্ম হওয়ার ক্লিনিক্যাল জিনিস হলো নাসোফ্যারিঞ্জিয়াল টিউব যাবে না, কনফার্ম করার জন্য সিটি স্ক্যান ইম্পর্টেন্ট। লাংস এর ম্যাল ফরমেশন দুই রকম হতে পারে, পালমোনারি হাইপোপ্লাসিয়া, আরেকটা হতে পারে ব্রঙ্কিওজেনিক সিস্ট। ব্রঙ্কিওজেনিক সিস্টটা দেখা যাবে অ্যাডাল্ট লাইফে এক্স রে কোর্সে ইনসিডেন্টাল ফাইন্ডিং, অথবা যদি সিমটোমেটিক হয় রিকারেন্ট ইনফেকশন। মোস্ট লাইকলি ইউএসএমএল তে আসবে ইনসিডেন্টাল ফাইন্ডিং। প্যাথোফিজিওলজিটা কি, এটা হলো ফোরগাটে ডাইলেশন, ফোরগাটের একটা অংশ সেখানে ট্র্যাপ হয়ে পড়ে আছে। যেহেতু এখানে একটা ফ্লুইড কালেকশন, যেখানে ফ্লুইড বডিতে সেখানে রিকারেন্ট ইনফেকশন। এটা একটা বিনাইন কন্ডিশন, কিন্তু দেখে মনে হবে একটা লাং ম্যাস। ভয় পাওয়ার কোনো কারণ নেই, রিঅ্যাসুরেন্স। পালমোনারি হাইপোপ্লাসিয়া ইউনিল্যাটারাল হতে পারে, বাইল্যাটারাল হতে পারে। যদি বাইল্যাটারাল হয়, মোস্ট লাইকলি ইট ইস এ পার্ট অফ পোর্টার সিকোয়েন্স, কোনো কারণে তার অলিগোহাইড্রামনিওস থেকে এটা ডেভেলপ করছে। আর ইউনিল্যাটারাল যদি হয় তাহলে মোস্ট লাইকলি কনজেনিটাল ডায়াফ্রাগমেটিক হার্নিয়া থেকে হয়েছে, হুইচ ইজ প্রিডমিনেন্ট অন দ্য লেফট সাইড। আমার 3 নম্বর ছেলেটার এই অবস্থা। ক্লাব সেলের মেটাবলিক ফাংশন আছে, ক্লাব সেলের আহ কি আছে, ক্লাব সেলের প্রোজেনেটর প্রপার্টি অর্থাৎ রিজেনারেটিভ প্রপার্টিজ আছে। এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, ক্লাব সেলের কি কি ঘটনা আছে। ক্লাব সেল এফেক্টেড হয় সিস্টিক ফাইব্রোসিস, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। টাইপ 1 নিউমোসাইটটা অ্যাকচুয়ালি হলো কোন ধরনের সেল, হিস্টোলজিক্যালি কোন ধরনের সেল, কোর্স অফ কোন সম্পর্কে জানলে ভালো, না জানলে কোনো সমস্যা নাই। সে হলো ডিফিউশনে পার্টিসিপেট করে, সে চ্যাপটা, এই জন্য সার্ফেস এরিয়া বেশি, সংখ্যায় কম। টাইপ 2 নিউমোসাইটের মেইন ফাংশন যেটা, টাইপ 2 নিউমোসাইটের মেইন দুইটা ফাংশন। নাম্বার 1, সারফেক্টেন্ট রিলিজ করে। সারফেক্টেন্ট রিলিজ কখন শুরু হয়, সারফেক্টেন্ট রিলিজ করলে ফিজিওলজিক্যালি সে কি কাজ করে, সারফেস টেনশন কমায়। সারফেস টেনশন কমাইলে কলাপস হতে দেয় না। লাংসের যদি কলাপসিং টেন্ডেন্সি কমে যায়, তাহলে সেই লাংসটাকে না এক্সপানশন করা সহজ হয়ে যায়, তার মানে কমপ্লেন্সটা বৃদ্ধি পায়। সারফেক্টেন্টের কোন কম্পোনেন্টের জন্য এই ঘটনাটা ঘটে, ডাইপাইল মাইটোইল ফসফাটাইডিল খোলিন। ইটস এ বিগ নেম বাট ইউ শুড রিমেম্বার দিস। সিনথেসিসটা শুরু হয় 20 উইকস থেকে, দ্যাটস ওয়াই আফটার 26 উইক, সরি 20th উইক, ইটস ওর্থ ট্রাইং, বাচ্চাটাকে বাঁচানো যায় চেষ্টা করলে, সাপোর্ট দিলে। কমপ্লিট ম্যাচুরেশন হতে হতে 35 উইক, অর্থাৎ এর আগে যদি চলে আসে, কমপ্লিট ম্যাচুরেশনের আগে ইম্যাচুর বেবি। আপনারা জানেন এটার কমপ্লিকেশন গুলো কি, সেটা প্রিভেন্ট করার জন্য আমরা গ্লুকোকর্টিকয়েড দিতে পারি। ফিজিওলজি এখান থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো ফিজিওলজি। সারফেক্টেন্টের সাথে সারফেস টেনশনের সম্পর্ক কি, কলাপসিং টেন্ডেন্সির সম্পর্ক কি, রিকয়েলের সম্পর্ক কি, কমপ্লায়েন্সের সম্পর্ক কি। অনেক সময় দেখা যায় একটার সাথে একটা সেমই নাম কিন্তু ডিফারেন্ট, মানে মানে একই জিনিস কিন্তু ডিফারেন্ট নেম দিয়ে বলতেছে। বাচ্চার কি বলে অ্যালভিওলাসের সাইজের সাথে সম্পর্ক আছে, সেটার অ্যাকচুয়াল সম্পর্কটা কি, এবং রেডিয়াসের সাথে কলাপসিং প্রেসারের সম্পর্কটা কি। এই লটা আছে কলাপসিং প্রেসারের, এটা আমরা মুখস্থ করব। টাইপ 2 নিউমোসাইটের 2 নম্বর ফাংশন যেটা, সে হলো বেসিক্যালি স্টেম সেল হিসেবে কাজ করে। আপনি অ্যাডাল্ট লাইফ
কোনো কারণে আপনার নিউমোনিয়া হয়েছে, অন্য কোনো কারণে পালমোনারি ইনজুরি হয়েছে কোনো একটা কারণে, এখন সেটা রিজেনারেট করছে, কোন সেলের কন্ট্রিবিউশন সেটা টাইপ 2 নিউমোসাইট পরীক্ষাতে আসবে। সামনে আগাই, অ্যালভিওলার ম্যাক্রোফেজ সকল ধরনের ফরেন বডি রিমুভ করে, এবং হার্ট ফেলুর যখন হয় তখন ক্যাপিলারি কনজেস্টেড ক্যাপিলারি রাপচার হয়ে কিছু আরবিসি লিভ করে, সেখানে আরবিসি গুলোকে রিমুভ করে, সেখানে সেই হেমোসিডানিন পিগমেন্টেশন গুলো দেখা যায়, তখন আমি এটাকে বলি হার্ট ফেলুর সেল, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। নিওনাটাল রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম মানে হলো ডিউ টু প্রি ম্যাচুরিটি, তার যদি সারফেক্টেন্ট কম থাকে, সারফেক্টেন্ট কম থাকলে তার এখন কি হবে, লাং কলাপস করার টেন্ডেন্সি বেশি, কমপ্লেন্স কম, এটাই হলো নিওনাটাল ডিস্ট্রেস সিনড্রোম। রিস্ক ফ্যাক্টর গুলো এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, ইউএসএমএল তে ডিজিজ রিলেটেড যখন তো রিস্ক ফ্যাক্টর আসবে এখন থেকে মুখস্থ করার চেষ্টা করবেন। ট্রিটমেন্ট, বাচ্চার একটা ট্রিটমেন্ট, বাচ্চা হওয়ার আগে আরেকটা ট্রিটমেন্ট। বাচ্চা হওয়ার আগে মাকে গ্লুকোকর্টিকয়েড দেওয়া যাবে, এটা কনসেপ্ট বেস, প্র্যাকটিক্যাল লাইফে কখন দিবেন, দিলে আসলে আউটকামে চেঞ্জ হয় কিনা অনেক ডাউট আছে এগুলো নিয়ে। এগেন আমি প্র্যাকটিক্যাল লাইফ আর পড়া নিয়ে কনফিউজ করবো না, পড়ার মধ্যে ফোকাস থাকেন। ইউএসএমএল খুব পছন্দ করে একটা রেশিও, এই রেশিও হলো LS রেশিও, লেসিথিন স্পিগনোমাইলিন রেশিও। এই রেশিওটা দেখে অ্যামনিওটিক ফ্লুইডে, সেই রেশিও গ্রেটার দেন 2 মানে হলো বেটার, লেস দেন 1.5 মানে হলো নিওনাটাল রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম হতে পারে। এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। বাচ্চা যখন হয়ে যাওয়ার পরে আমরা কি করব, বাচ্চার হওয়ার আগে আমরা কিছু করব, বাচ্চা হওয়ার পরে কি করব। রিস্ক ফ্যাক্টরের মধ্যে ইনসুলিন কিভাবে হেল্প করে, ইনসুলিন হলো তার রিস্ক বাড়ায়, ইনসুলিন সালফেক্টেন্ট রিলিজ কম করায়, কিন্তু গ্লুকোকর্টিকয়েড হলো রিস্ক কমায়। কিভাবে, গ্লুকোকর্টিকয়েড হলো সালফেক্টেন্ট রিলিজ বাড়ায়। বাচ্চা গ্লুকোকর্টিকয়েড রিলিজ করতে পারে যদি বাচ্চা স্ট্রেস ফিল করে ভ্যাজিনাল ডেলিভারিতে, অথবা গ্লুকোকর্টিকয়েড যেহেতু একটা স্টেরয়েড হরমোন, আমি মাকে যদি গ্লুকোকর্টিকয়েড দিই সেটা ইভেনচুয়ালি বাচ্চার পর্যন্ত পৌঁছাবে, যেহেতু একটা স্টেরয়েড হরমোন, লিপিড সলিউবল হরমোন। বাচ্চা জন্মের পরে তার, তো এখন প্রিম্যাচুরলি জন্মাইলো, আমি তো জানি এটা প্রেডিক্টেড, সে রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম ডেভেলপ করতে পারে। এটাকে প্রিভেন্ট করার জন্য আমি তাকে ভেন্টিলেট করব, আমি তাকে অক্সিজেন সাপ্লিমেন্ট দিব। তখন তাকে যখন আমরা অক্সিজেন সাপ্লিমেন্ট দিই, এটার জন্য একটা কমপ্লিকেশন হয় চোখে, সেটা হলো রেটিনোপ্যাথি অফ দ্য প্রিম্যাচুরিটি। তাহলে একটা বাচ্চা যার এরকম হিস্ট্রি হয়েছে, এখন পরে বাচ্চা সার্ভাইভ করছে, 1 বছর বয়সে যে সে আবার চোখের ডাক্তার দেখাবে, এটা হলো তার মানে ফলো আপ। ইউএসএমএল খুব পছন্দ করে প্রিভেন্টিভ মেডিসিনকে। মেকানিজম কি, সে বেশি বেশি ভিইজিএফ সিনথেসিস করছে, রেটিনাতে নিও ভেসেল ফরমেশন হয়েছে এটার জন্য, এবং সে বেশি কি বলে অক্সিজেন ডেফিসিয়েন্সি ছিল, সেখান থেকে অক্সিজেন রিলেটেড। ইন্টারভেন্ট্রিকুলার হেমোরেজ কাদের হয়, যদি বাচ্চা 32 উইকস এর আগে হয়ে যায়, এটা আমরা আবার পড়বো। নার্ভাস সিস্টেম, এটা আমরা আবার পড়বো, ঠিক আছে। কোন কম্পোনেন্ট থেকে তার ব্লিডিং হয়, ইন্টারভেন্ট্রিকুলার হেমোরেজ কেন হয়, এইটা আপনাকে পরীক্ষা জিজ্ঞেস করবে। ব্রঙ্কোপালমোনারি ডিসপ্লাসিয়াটা পরীক্ষা জিজ্ঞেস করার সম্ভাবনা কম। রেসপিরেটরি ট্রি দুইটা কন্ডাক্টর জোন, যেখানে শুধু ক্যারি করে নিয়ে যাচ্ছে, গ্যাস এক্সচেঞ্জ হচ্ছে না, গ্যাস এক্সচেঞ্জ না হওয়ার কারণে এটা টোটালি ডেড স্পেস। রেসপিরেটরি জোন, রেসপিরেটরি জোন মানে হলো যেখানে অ্যাকচুয়ালি গ্যাস এক্সচেঞ্জ হচ্ছে। এখানে আমরা যেটাকে মেইনলি পড়বো হিস্টোলজিক্যালি, আপনি কিভাবে আলাদা করবেন, কোনটা চেয়ে কোনটাকে কিভাবে আলাদা করবেন, ট্রাকিয়ার সাথে ব্রঙ্কাসের পার্থক্যটা কি, ব্রঙ্কাসের সাথে ব্রঙ্কিওলের পার্থক্য কি, বোঝার চেষ্টা করবেন। কার্টিলেজ কোথায় থাকে, কার্টিলেজ কোথায় থাকে না, স্মুথ মাসেল সেল কোথায় বেশি থাকে, স্মুথ মাসেল সেল কোথায় কম থাকে, কোথাকার সেলগুলো সিলিয়েটেড থেকে কিউবয়েডাল সেল হয়ে যায়, সিলিয়েটেড সেল থাকার সুবিধাটা কি, গবলেট সেল থাকার সুবিধাটা কি, অ্যাস্ক। গবলেট সেল থাকার সুবিধা হলো সিক্রেশন, ময়েশ্চার রাখা এবং ট্র্যাপ করে রাখা ছোট ছোট কম্পোনেন্ট গুলোকে, ছোট ছোট ফরেন বডি গুলোকে এলিমিনেট করার জন্য সিলিয়ারি বিট ইম্পর্টেন্ট। সিলিয়ারি বিটটা অ্যাবসেন্ট হয়ে যাবে কোন ডিজিজে। আর যে সিক্রেশন গুলো, সেই সিক্রেশন গুলো যদি অধিক থিক সিক্রেশন হয়ে যায়, সেই সিক্রেশন গুলোকে ক্লিয়ার করাটা আমার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে, সেই থিক সিক্রেশনটা হবে সিস্টিক ফাইব্রোসিসে। টার্মিনাল ব্রঙ্কিওলের মধ্যে স্পেশাল যে সেল থাকে সেটা হলো ক্লাব সেল, কিউবয়েডাল সিলিয়েটেড সেল, অর্থাৎ এখানে সেলগুলো খুব বেশি লম্বা না, সাইজে ছোট। স্মুথ মাসেলের লেয়ারটা একটু লেস থিক হয়ে যাচ্ছে, ব্রঙ্কিওল থেকে আমার আর কোনো কার্টিলেজ নেই। একবার পড়বো, পরে পরে সামনে আগানোর চেষ্টা করবো। রেসপিরেটরি ব্রঙ্কিওল থেকে আমাদের গ্যাস এক্সচেঞ্জ শুরু, এখানেও কিউবয়েডাল সেল পাওয়া যাচ্ছে, এখানেও ক্লাব সেল পাওয়া যাচ্ছে। এখান থেকে আমি দেখবো যে ট্রানজিশন হচ্ছে আমরা স্কোয়ামাস সেলে, এবং অ্যালভিওলার স্যাক এবং অ্যালভিওলাস এর মধ্যে আমরা কি কি জানি, কি কি আছে সেটা তো জানি, আমরা এর আগে পড়ে ফেলছি। লাংসের অ্যানাটমির মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো, একটা মানুষের যদি অ্যাসপিরেশন হয়, সুপাইন অবস্থায় অ্যাসপিরেশন কোথায় হবে, আর স্ট্যান্ডিং বা সিটিং অবস্থায় যদি অ্যাসপিরেশন নিউমোনিয়া হয় সেটা কোথায় হবে, কোন লাংসে কয়টা লোব, এটা পড়ার জন্য সারফেস অ্যানাটমিটাকে একটু রাখতে হবে।
আমার যদি কোন একটা মানুষ কি স্ট্যাব ইনজুরি হয় কখন কোন লাংসটা যেতে পারে, যদি সেটা মানে রিবেল লেভেল গুলো বুঝবো, রিবেল লেভেলের সাথে মিলাবো আমি হরিজন্টাল ফিচার গুলো কোন লেভেলে আছে। ঠিক আছে, এভাবে আমরা চেষ্টা করব যে কোথায় কোন লোব ইনজুরি হয়েছে সেটা বোঝার জন্য। অ্যাগেন, এক্ষেত্রে লাংস ইনজুরির চেয়ে ওরা বেশি প্রায়োরিটি দেয় হলো হার্ট ইনজুরিকে। সবচেয়ে কমনলি পরীক্ষা জিজ্ঞেস করবে প্যারা এক্সটার্নাল স্ট্যাবিং হয়েছে, কোন স্ট্রাকচার ড্যামেজ হয়েছে, অ্যান্সার হবে লেফট ভেন্ট্রিকল। আর যদি ফার ল্যাটারাল কিছু বলে তখন যে বলবেন আপনি লাংস, ইন পার্টিকুলার কোন লাংস, মানে লাংসের কোন লোব, এটা পরীক্ষায় আসে কম। রাইট লাংস এর ক্ষেত্রে যদি লোয়ার এরিয়াতে স্ট্যাবিং হয়, লাংস এর পাশাপাশি ইনজুরি হতে পারে লিভার, এটা আপনি বুঝেন কিনা এটা ওরা জিজ্ঞেস করবে। ঠিক আছে, সো কিছু দেখতে হলে আমরা এটা বুঝবো। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখানে, সবচেয়ে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো অ্যাসপিরেশন নিউমোনিয়া কোথায় হবে, রাইট সাইডে হওয়ার সম্ভাবনা বেশি। কেন রাইট সাইডে হওয়ার সম্ভাবনা বেশি? ডায়াফ্রামের স্ট্রাকচার গুলো এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। আপনাকে একটা জিনিস যে আরেকটা জিনিসকে কম্প্রেস করতে পারে, এটা যদি যেন আপনি বুঝেন, এটার জন্য আপনাকে এটা জিজ্ঞেস করবে। যেমন ইনফিরিয়র ভেনা কাভার সাথে রাইট ফ্রেনিক নার্ভ, ইসোফেগাসের সাথে ভেগাস, কোনো কারণে ভেগোটমি করতে হলে কোন অরিফিসকে আপনি টার্গেট করবেন। আর অ্যাওর্টা, আপনি কোনো কারণে অ্যাওর্টিক অ্যানেরিজম হয়েছে, সেই অ্যাওর্টিক অ্যানেরিজম, থোরাসিক অ্যাওর্টিক অ্যানেরিজম রিপেয়ার করতে গেছেন, ইনজুরি হওয়ার সম্ভাবনা অ্যাজাগাস ভেইনকে, এই কথাটা আপনি বুঝেন কিনা। ইনজুরি হওয়ার সম্ভাবনা থোরাসিক ডাক্টকে, যে কিনা লিমফেটিক্স ক্যারি করতেছে, সেটা আপনি বুঝেন কিনা। এই দুইটা কথা আপনাকে জিজ্ঞেস করবে। ডায়াফ্রামের প্যারালাইসিসটা খুবই ইম্পর্টেন্ট। সাধারণত ডায়াফ্রাম যদি পুরোটাই প্যারালাইসিস হয়ে যায়, এটা ইনকম্পিটেবল উইথ লাইফ, তাকে সাথে সাথে ভেন্টিলেশনে দিতে হবে। বাইল্যাটারাল প্যারালাইসিস অ্যাকচুয়ালি অ্যানাটমিক্যাল লেশনের জন্য হবে না, গিলেনবেরি সিন্ড্রোমের জন্য হবে। ইউনিল্যাটারালটা হতে পারে কোনো কারণে, যদি তার ফ্রেনিক নার্ভ ড্যামেজ হয়। সেক্ষেত্রে আপনাকে জিজ্ঞেস করবে ফ্রেনিক নার্ভ ড্যামেজ, তাহলে ফ্রেনিক নার্ভটা কিন্তু উপরে থেকে নিচের দিকে নামতেছে, অর্থাৎ C3 to C5 কোন দিক দিয়ে নামতেছে, এটা বোঝার জন্য আমরা বুঝবো যে ইনফিরিয়র ভেনা কাভার ওদিক দিয়ে নামতেছে, রাইট সাইডেড ফ্রেনিক নার্ভ। অর্থাৎ ইনফিরিয়র ভেনা কাভার কোনো ম্যানিপুলেশনের জন্য সেখানে রাইট সাইডেড ফ্রেনিক নার্ভটা ড্যামেজ হতে পারে। এক্ষেত্রে ফ্রেনিক নার্ভ ড্যামেজ হয়ে গেলে আমরা যেটা পাই সেটা হলো একটা আহ সেটা আমরা একটা প্যারাডক্সিক্যাল মুভমেন্ট পাই। যখন আমি ইন্সপাইরেশন করব তখন ডায়াফ্রাম নিচে নামার কথা, তা ইন্সপাইরেশনের সময় ডায়াফ্রাম যদি নিচের দিকে না নেমে উপরের দিকে উঠে, যেই দিকটা উপরের দিকে উঠবে নিচের দিকে না নেমে বরং উপরের দিকে উঠতেছে, সেই দিকে ডায়াফ্রামটা প্যারালাইসিস। এই কনসেপ্টটা আপনি বুঝেন কিনা এটা ইম্পর্টেন্ট। ওকে, ভার্টিব্রাল লেভেল গুলো ইম্পর্টেন্ট, আমি অলরেডি বলে ফেলছি। টাইডাল ভলিউম, এগুলো যদি আপনি না বুঝেন তাহলে তো আপনি কি বলে লাংস এর ভলিউম টেস্টিং গুলো বুঝবো না আমরা, তাই না? লাংস এর ভলিউম এবং ক্যাপাসিটি, সেখানে থেকে নিজেকে নিজে আমরা জিজ্ঞেস করবো, আচ্ছা টাইডাল ভলিউম কি, আমি প্রতিবার যেই নিঃশ্বাসটা নিচ্ছি সেই টাইডাল ভলিউমটা কেন ইম্পর্টেন্ট? কারণ টাইডাল ভলিউমটা আমাকে বলতেছে দ্য ডেপথ অফ দ্য রেসপিরেশন। দ্য ডেপথ অফ দ্য রেসপিরেশন ইম্পর্টেন্ট। আমি যদি ডেপথ ভালো না হয় তাহলে আমি ডেড স্পেসটাতে ভেন্টিলেট করব, আমি রেসপিরেটরি জোন পর্যন্ত পৌঁছাতে পারবো না। দ্যাটস ওয়াই ডেপথটা ইম্পর্টেন্ট। ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম কাদের ক্ষেত্রে নষ্ট হয়ে যাবে? ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউমটা নষ্ট হয়ে যাবে যাদের কিনা রেস্ট্রিকটিভ লাং ডিজিজ আছে, অথবা যাদের কিনা এইজ রিলেটেড কন্ডিশন। এক্সপারেটরি রিজার্ভ ভলিউম, এক্সপারেশনে যে প্রবলেম হচ্ছে এটাকে আমরা ভিন্ন ভাবে দেখি, সরাসরি কমেন্ট করাটা একটু ডিফিকাল্ট। রেসিডুয়াল ভলিউম কাদের ক্ষেত্রে বেড়ে যাবে? যাদের ক্ষেত্রে অবস্ট্রাকটিভ লাং ডিজিজ আছে। কমে যাবে কাদের ক্ষেত্রে? যাদের ক্ষেত্রে লাং ফাইব্রোসিস হয়ে গেছে। ইন্সপিরেটরি ক্যাপাসিটি, যাদের কিনা ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম কমে গেছে, ইন্সপিরেশন নেওয়ার সম্ভাবনা কমে, মানে ক্যাপাবিলিটি কমে গেছে, অর্থাৎ রেস্ট্রিকটিভ লাং ডিজিজ, তাদের ক্ষেত্রে। ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি আমাদেরকে একটা বাফারিং সিস্টেম হিসেবে কাজ করে। আমরা মিনিটে ভেন্টিলেট করতেছি 12 to 18 টাইমস, অর্থাৎ এটা কিন্তু কন্টিনিউয়াস না, কন্টিনিউয়াসলি আমি ভেন্টিলেট করতেছি না, কিন্তু আমার গ্যাস এক্সচেঞ্জ লাংস এর মধ্যে কন্টিনিউয়াস হচ্ছে। কেন? সেই ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটির জন্য। সেই ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটির কম্পোনেন্ট গুলো কি কি, ভাইটাল ক্যাপাসিটির কম্পোনেন্ট গুলো কি কি, কখন কখন এফেক্টেড হতে পারে, টোটাল লাং ক্যাপাসিটি কি। আগে সব ডিজিজকে এখনই আপনার এখানে ইনকর্পোরেট করা দরকার নাই, জাস্ট বি অ্যাওয়ার। ফিউচারে আমাকে এগুলো জিজ্ঞেস করবে, তখন যেন এগুলো আমি অ্যান্সার করতে পারি, এই জন্য বলা। এই পেজটা যখন আপনারা পড়বেন, পড়তে আসবেন, জাস্ট ফোকাস আপনার মনে আছে কিনা কোন জিনিসটা কি, এখনই সবকিছু ইন্টিগ্রেট করতে হবে না। ঠিক আছে, ওয়ার্ক অফ ব্রিদিং কখন কখন বেড়ে যেতে পারে? ওয়ার্ক অফ ব্রিদিং অনেক কারণে বেড়ে যেতে পারে। ওয়ার্ক ইকুয়াল টু ফোর্স টাইম ডিস্টেন্স। তাহলে এই ফোর্স টাইম ডিস্টেন্স মানে কি? রেসপিরেটরি রেট কোনো কারণে বেড়ে গেছে, ওয়ার্ক অফ ব্রিদিং বেড়ে যাবে। রেস্ট্রিকটিভ ডিজিজ, লাং এর কমপ্লেন্স কমে গেছে, ওয়ার্ক অফ ব্রিদিং বেড়ে যাবে। অবস্ট্রাকটিভ ডিজিজ, এয়ারওয়েতে অবস্ট্রাকশন, বাতাস আসা যাওয়া করে না, ওয়ার্ক অফ ব্রিদিং বেড়ে যাবে। জাস্ট কনসেপ্ট।
এখান থেকে জাস্ট কনসেপ্ট নেন, এখান থেকে এর বেশি কিছু ফোকাস করার দরকার নেই। ডিটারমিনেশন অফ ফিজিওলজিক ডেড স্পেস, একটা আইডিয়াল কন্ডিশন আমরা জানি ফিজিওলজিক ডেড স্পেস আর অ্যানাটমিক ডেড স্পেস সেম হওয়ার কথা, ঠিক আছে না? প্রেডিক্টেড হওয়ার কথা, কিন্তু যদি এটা না হয় তাহলে আমি কি করব? ডেড স্পেস কিভাবে ক্যালকুলেট করা হয়? ডেড স্পেস আমাদের এইটা দিয়ে ক্যালকুলেট করা যাবে না, শুধুমাত্র এগুলো দিয়ে ক্যালকুলেট করা যাবে না। অর্থাৎ কোনটা ডিরেক্ট মেজার করা যায় স্পাইরোমেট্রি দিয়ে, কোনটা ডিরেক্ট মেজার করা যায় না। তাহলে যেটা ডিরেক্ট মেজার করার জন্য কি করা হয়? ডিফিউশন গ্যাস ইউজ করা হয়। ভেন্টিলেশন, টোটাল 1 মিনিটে কি পরিমাণ ভলিউম আপনি এক্সচেঞ্জ করতেছেন সেটা মাইনর ভেন্টিলেশন। আর অ্যালভিওলার ভেন্টিলেশন মানে হলো কি পরিমাণ গ্যাস আমার রেসপিরেটরি জোন পর্যন্ত পৌঁছাচ্ছে। অর্থাৎ এখান থেকে বাদ দিতে হবে ডেড স্পেস ভলিউমটা। এখানে ম্যাথ করে বুঝিয়ে দেওয়া যায় যে কেন ডেপথ অফ দ্য রেসপিরেশনটা ইম্পর্টেন্ট রেট অফ দ্য রেসপিরেশনের তুলনায়। আপনি যদি না জেনে থাকেন তাহলে শুনে রাখেন, ডেপথ অফ দ্য রেসপিরেশনটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, দ্যাটস ইট। এখন এখন আর মনে করেন খুব বেশি ডিটেলসে যাওয়ার সময় না। লাংস এবং চেস্ট ওয়াল, চেস্ট দুইটারই কি আছে? দুইটারই ইলাস্টিক রিকয়েল আছে। চেস্ট ওয়ালটা হলো একটা ধনুকের মতো, চেস্ট ওয়াল চলে যেতে চায় বাইরে, চেস্ট ওয়াল চলে যেতে চায় বাইরে, আর লাংস চলে যেতে চায় ভিতরে। দুইজন দুই দিক থেকে টানাটানি করার কারণে মাঝখানে হয়ে যায় একটা নেগেটিভ প্রেশার। ঠিক আছে, এই রিকয়েলটা একটু বুঝা কোনটা কোন দিকে যেতে চায়। ওকে, চেস্ট ওয়াল যখন চেস্ট কি বলে লাংস যখন তাকে এই ভিতরের দিকে টাইন না রাখতে পারে না, লাংস যখন হেরে যায়, তখন কি চেস্ট আর এরকম থাকে না, তখন চেস্টটা হয়ে যায় এরকম। যেটা এক্সপ্লেন করে যেটা এক্সপ্লেন করে এমফাইসিমাতে কেন অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার বেড়ে যায়। ঠিক আছে, So, সবকিছুর এক্সপ্লেনেশন আছে। ইলাস্টিক রিকয়েল কখন কখন এফেক্টেড হচ্ছে? ইলাস্টিক রিকয়েল জিনিসটা কি? ইলাস্টিক রিকয়েল পারমাণবিক কি বলে, কোনটা কোন দিকে পুল করে জাস্ট, ঠিক আছে। এবং এই ইলাস্টিক রিকয়েলের সাথে নেগেটিভ ইন্টারপুলার প্রেসারের সম্পর্ক, যেটা বললাম যে দুইজন দুই দিকে পুল করতেছে, দ্যাটস ইট। এক্ষেত্রে আমরা আরেকটা কনসেপ্ট নিব, সেটা হলো ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটিতে হলো ভাস্কুলার রেজিস্ট্যান্স সবচেয়ে কম। এই সেন্টেন্সটা খেয়াল করতে হবে। ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটিতে ভ্যাস্কুলার রেজিস্ট্যান্স সবচেয়ে কম। ওকে, কমপ্লেন্সের মধ্যে চলে আসি। কমপ্লেন্স কখন বৃদ্ধি পায়, কমপ্লেন্স কখন হ্রাস পায়? কমপ্লেন্স বৃদ্ধি পাওয়া মানে কি ওয়ার্ক অফ ব্রিদিং বৃদ্ধি পাওয়া নাকি হ্রাস পাওয়া? কমপ্লেন্স কমে যাওয়া মানে কি ওয়ার্ক অফ ব্রিদিং বেড়ে যাওয়া নাকি হ্রাস পাওয়া? সো কমপ্লেন্সের সাথে এই সম্পর্কটা জানতে হবে। কমপ্লেন্সটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, কমপ্লেন্সটা পরীক্ষায় আসবেই আসবে। ঠিক আছে, কমপ্লেন্স নিয়ে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। কমপ্লেন্স কি আসলে আমি এখন বুঝি। সামান্য প্রেসার চেঞ্জের কারণে কত বেশি ভলিউম আমি চেঞ্জ করতে পারি, সেটা হলো কমপ্লায়েন্স। তাহলে অল্প একটু প্রেসার চেঞ্জের জন্য অনেক বেশি ভলিউম চেঞ্জ করা, অর্থাৎ ভলিউমটা আমার ইকুয়েশনের উপরে। এই সিম্পল ম্যাথমেটিক্স না জানলে ভাই, টেক এ ডিপ ব্রেথ, বসেন, একটু একটু ব্রেনটা একটু খাটান, ব্রেন খাটাইতে হবে। ঠিক আছে, আমাদের বর্তমান যুগে যেটা তৈরি হয় সেটা হলো কি বলে, আচ্ছা থাক, আমি এক্সট্রা কোনো কথা বলবো না, আমার এটা শেষ করতে হবে, এটা র্যাপিড রিভিউ ব্যাচ। কমপ্লায়েন্স বেড়ে যাবে কাদের? যারা কিনা এমফাইসিমা, যাদের কিনা ইলাস্টিক টিস্যু ড্যামেজ হচ্ছে তাদের। কমপ্লায়েন্স কমে যাবে কাদের? কমপ্লায়েন্স কমে যাবে মানে কি, এখন লাংসটাকে এক্সপান্ড করাটা ডিফিকাল্ট, অর্থাৎ কোনো কারণে লাংসের টেন্ডেন্সিটা হাই। রিকয়েল টেন্ডেন্সি হাই মানে কি, তার রেসপিরেটরি ডিস্ট্রেস সিন্ড্রোম, তার সারফেক্টেন্ট কম, অথবা তার ফাইব্রাস টিস্যুর পরিমাণ অনেক বেশি হওয়ার জন্য সে চুপসে যেতে যাচ্ছে। অথবা নিউমোনিয়া, এখানে ইডিমা হয়েছে অনেক কিছু, এখানে অনেক ইডিমা হওয়ার কারণে এটাকে এক্সপান্ড করাটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, নিউমোনিয়া অথবা পালমোনারি ইডিমা। এগুলো আমরা বোঝার চেষ্টা করলাম। হিস্টেরেসিস মানে কি? হিস্টেরেসিস মানে হলো আমরা যদি কমপ্লেন্সের একটা কার্ভ কে ফলো করি, আমার প্রেসার চেঞ্জের জন্য আমাদের ভলিউম চেঞ্জ হচ্ছে, এটা হলো আমাদের প্রেসার চেঞ্জের জন্য আমাদের ভলিউম চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা যদি একটা ভলিউম বেশি বেড়ে যাচ্ছে তার মানে একটা ইন্সপিরেশন, আবার ভলিউম কমে নিচের দিকে আসতেছে, এটা হলো এক্সপিরেশন। তখন দেখা যায় তারা একটা ডিফারেন্ট কার্ভ ফলো করে। এই ডিফারেন্ট যে কার্ভ ফলো করে এটাকে বলা হয় হিস্টেরেসিস। এই হিস্টেরেসিসটা কি জিনিস একটু বললেই চলবে, যে তারা হলো ডিফারেন্ট কার্ভ ফলো করতেছে, দ্যাটস ইট। পালমোনারি সার্কুলেশনের মধ্যে চলে আসি। পালমোনারি সার্কুলেশনে সবার আগে যেটা আমাকে জানতে হবে, যে পালমোনারি সার্কুলেশন কোথা থেকে কোথা হয়, অ্যানাটমিটা বুঝতে হবে। শুরু করবেন রাইট অ্যাট্রিয়াম থেকে, রাইট অ্যাট্রিয়াম থেকে শুরু করে লেফট অ্যাট্রিয়াম পর্যন্ত পৌঁছাবেন, এটা হলো পালমোনারি সার্কুলেশন, এটা হলো ফার্স্ট কাজ। তারপরে বুঝতে হবে পালমোনারি সার্কুলেশনের ইউনিক ফিচার গুলো কি, এটা হলো লো রেজিস্ট্যান্স, কার্ডিয়াক আউটপুট
রাইট হার্টের জন্য 5 লিটার পার মিনিট, লেফট হার্টের জন্য 5 লিটার পার মিনিট, কিন্তু রাইট হার্ট এই 5 লিটার ব্লাড পাঠাইতেছে শুধুমাত্র একটা অর্গানে, সেটা হলো লাংসে। এই পুরো ব্লাডটাকে অ্যাকোমোডেট করাটা তার জন্য একটু ডিফিকাল্ট। তাকে খুব হাম্বল না হলে এটা সে অ্যাকোমোডেট করতে পারতো না, এটা সে অ্যাকোমোডেট করে। পারফিউশন লিমিটেড মানে কি, ডিফিউশন লিমিটেড মানে কি? পারফিউশন লিমিটেড মানে হলো অক্সিজেনেশনটা বাড়বে যদি আমি ব্লাড ফ্লোটা বাড়াই। আর ডিফিউশন লিমিটেড মানে হলো গ্যাস এখনো ইকুইলিব্রিয়ামে আসে নাই, আমার এক্সচেঞ্জটা বাড়বে যদি আমি গ্যাসের ডিফিউশনটা বাড়াই, যে গ্যাসের প্রেশারটা, গ্যাসটাকে সাপ্লাই করি। লিমিটেড মানে হলো, কথাটা লিমিটেড মানে হলো কার উপরে ডিপেন্ড করতেছি। তাহলে তুমি যত বেশি ব্লাড পাঠাবা তত বেশি তুমি অক্সিজেন নিতে পারবা, অক্সিজেনের এখানে সমস্যা নাই। এটা হলো পারফিউশন লিমিটেড, মোস্ট অফ দ্য নর্মাল কন্ডিশন তাই। এক্সারসাইজের সময়ের জন্য আমরা ব্লাড ফ্লো বাড়াই। আর ডিফিউশন লিমিটেড মানে হলো ইকুইলিব্রিয়ামে পৌঁছায় নাই, অর্থাৎ ব্লাড যা আসতেছে এটাই এনাফ, কারণ আমি তো ব্লাড আরো বেশি নিতে পারি, আমি বরং দিতে পারতেছি না। এটা হলো ডিফিউশন লিমিটেড। আচ্ছা, কিছু কনভার্সন হয় কিনা, পারফিউশন লিমিটেড ডিফিউশন লিমিটেডে চলে যেতে পারে কিনা, তাহলে নর্মাল কন্ডিশনে কি কি ঘটনা ঘটে? তাহলে নর্মাল কন্ডিশনে কার্বন মনোক্সাইডের ক্ষেত্রে যেটা, সে কখনোই কি হয় না, স্যাচুরেশন লেভেলে আসে না, মানে ইকুইলিব্রিয়ামে আসে না, তাহলে এটা ডিফিউশন লিমিটেড। ঠিক আছে, এটা অর্থাৎ জেনারেল কিছু এক্সাম্পল। কনভার্সন হয় কিনা, যখন আমাদের ডিফিউশন ক্যাপাসিটি কমে যাবে। ডিফিউশন ক্যাপাসিটি মানে কি, দুইজনের মধ্যে যদি আদান প্রদান কমে যায়, তাহলে কি দুইটা চেম্বারের মধ্যে যদি আদান প্রদান কমে যায়, তাহলে দুইজনের মধ্যে ইকুইলিব্রিয়ামে আসা সম্ভব না। তাহলে ডিফিউশন কমে যায় কোন ডিজিজে, নিজেকে নিজে জিজ্ঞেস করেন। ডিফিউশন কমে যায় ফাইব্রোসিসে। তাহলে ডিফিউশন যদি কমে যায় তাহলে ইকুইলিব্রিয়ামে আসতেছে না। ইকুইলিব্রিয়ামে যদি না আসে তাহলে কোথা থেকে কোথায় আগালো, পারফিউশন লিমিটেড থেকে ডিফিউশন লিমিটেড হয়ে গেল। ঠিক আছে, এভাবে একটু বুঝতে হবে। ঠিক একইভাবে পালমোনারি ইডিমা, কেন আমি হার্ট ফেলিওরের পেশেন্টকে অক্সিজেন সাপ্লাই দিব? কারণ সে এখন আর পারফিউশন লিমিটেড নাই, সে এখন হয়ে গেছে ডিফিউশন লিমিটেড। এই জন্য তখন আমি বাইরে থেকে বেশি বেশি অক্সিজেন সাপ্লাই দিব। একটু চিন্তা করতে হবে যে এখন ঘটনাটা কি ঘটতেছে, কিন্তু এটা পরীক্ষার জন্য খুবই হাই এল্ড। ভাই আমি তো এত কিছু বুঝি না, আপনি এগুলো কি বললেন, আমি তো ভয় পেয়ে গেলাম। আই গেট ইট, দেয়ার উইল বি সাম স্টুডেন্ট যারা আমার এই কথা শুনে আমার এই ক্লাসটা তারা আরো হয়তো ফ্রাস্ট্রেশন বাড়াই দিবে। ব্রো অ্যান্ড সিস্টার এবং ব্রাদার, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি জানি না আসলে আপনার উইকনেস কত বেশি। লেটস ফোকাস অন দিস, ওকে? লেট মি সিম্পলিফাই। আমি কিছু কথা বলবো যেটা আপনার কাছে মনে হবে যে এক্সপ্লেনেশন মাথার উপর দিয়ে যাচ্ছে, কিন্তু আমি কিছু সেন্টেন্স বলবো, আমি বলতেছি জাস্ট ফোকাস অন দিস, সো ইউ শুড ফোকাস অন দ্যাট। যেমন আমি আপনাকে বললাম যে জাস্ট ফোকাস, পারফিউশন মানে হলো ইকুইলিব্রিয়ামে পৌঁছায়, পারফিউশন লিমিটেড মানে ইকুইলিব্রিয়ামে পৌঁছায়, ডিফিউশন লিমিটেড মানে ইকুইলিব্রিয়ামে পৌঁছায় না। তারপরে আপনি পিকচারটাতে ফোকাস করেন, কারা কারা ইকুইলিব্রিয়ামে পৌঁছাচ্ছে, নর্মাল কন্ডিশন কি কি কন্ডিশনে ইকুইলিব্রিয়ামে পৌঁছাচ্ছে না। যে যে কন্ডিশনে ইকুইলিব্রিয়ামে পৌঁছাচ্ছে না তখন তো সেটা ডিফিউশন লিমিটেড। তারপরের টপিক হলো, এখন আমি আপনারা যে বাংলাদেশের পড়ানো পড়াইছি, যেটা আমি করি না ইউজুয়ালি, ওকে? কিন্তু আপনি এখন যেহেতু এই পর্যন্ত চলে আসছেন, এই কনসেপ্টে একটু গ্যাপ নিয়ে এখন আমি আপনাকে শুধুমাত্র সাবজেক্টিভ না অবজেক্টিভ উইকনেস ধরার আগ পর্যন্ত আমি আপনাকে নিয়ে কোনো ইন্টারভেনশনে যাব না। তো এটাকে বলা হয় বাংলাদেশি পড়ানো, ওকে? আমাদের বাংলাদেশি মেডিকেলে যে স্যার বুঝায় পড়ায় সেই স্যার এমনি বুঝায় পড়ায় মেজরিটি। অ্যাগেন, আমি যারা অনেক ভালো বুঝায় পড়ে তাদের প্রতি ডিউ রেসপেক্ট, কিন্তু সায়েন্সের ডেপথ এবং এক্সপ্লানেশনের তো কোনো আসলে শেষ নাই, তাই না? সো আমরা একটু লেস অ্যাগ্রেসিভ হব। আপনি আমার যেই কম্পোনেন্ট গুলো আপনার কাছে সেন্স মেক করবে, আপনি সেই পর্যন্ত লিমিটেড থাকেন, রিপিট করেন, এক্সপোজার বাড়ান, আপনি সাবজেক্টিভ ফিলিংসটাকে ওভারকাম করেন। সাবজেক্টিভ ফিলিংসটা যেন আরো খারাপের দিকে না যায়, মাসুম ভাই লেকচার করে তো আমি আরো ভয় পেয়ে যেতেছি। নো, এটা করা যাবে না। এটা এটা একটা সিভিয়ারিটি লেভেল আছে, ঠিক আছে? আপনি মিনিমামটাতে ফোকাস থাকেন, কারণ এটা পাস ফেলের এক্সাম। আমি আপনাকে প্রথম থেকে বলতেছি যে আমরা কিন্তু লেস অ্যাগ্রেসিভ, রাইট? দ্যাট ডাজ নট মিন যে স্টুডেন্ট আমার এখানে, আমার অনেক মেজরিটি স্টুডেন্ট আমার কাছে নো, তারা মেকানিজম গুলো জেনে এ পর্যন্ত আসছে। এটা আমার কাছে সেন্স মেক করে না যে এটাকে আমি টোটালি এখন এলিমিনেট করে দেবো। তাদের জন্য আমাকে কিছু কথা বলতে হবে, এটা একটা গ্রুপ অ্যাপ্রোচ। কিন্তু মোস্ট অফ আস, হোয়াট শুড উই ডু? ফোকাস করতে হবে। আমি যেটা বলতেছি, পারফিউশন লিমিটেড মানে হলো ইকুইলিব্রিয়ামে পৌঁছায় নাই, ডিফিউশন লিমিটেড মানে হলো পৌঁছাইছে, ডিফিউশন লিমিটেড মানে হলো ইকুইলিব্রিয়ামে পৌঁছায় নাই। তাহলে পারফিউশন লিমিটেডে ওভারকাম করার উপায় হলো ব্লাড ফ্লো বাড়াও, এক্সারসাইজের মধ্যে ঘটনা যেটা।
আর ডিফিউশন লিমিটেড মানে হলো ক্যাশ ফ্লো বাড়াও। এরপরে চলে আসো এক্সাম্পল, নর্মাল কন্ডিশনের এক্সাম্পল। তারপরে চলে আসি আমরা ডিজিজ কন্ডিশনের এক্সাম্পল, যখন ফাইব্রোসিস হয় কি ঘটনা ঘটে, যখন ইডিমা হয় তখন কি ঘটনা ঘটে। ঠিক আছে, এইটুকু বললেই চলবে। কার্বন মনোক্সাইডের ক্ষেত্রে কোন ঘটনা ঘটে, সে কি ডিফিউশন লিমিটেড নাকি পারফিউশন লিমিটেড। ব্যাস, সামনে আগাবো। সাবজেক্টিভ সাবজেক্টিভ ফিলিং অফ উইকনেস কে ওভারকাম করব, রিপিট করব, এক্সপোজার করব, এটার মাধ্যমে নিজেকে বুঝাবো আই এম লেস অ্যাগ্রেসিভ এট দিস মোমেন্ট। আমি ফোকাস করতেছি, ওই যে সারা জীবন যেটা করছেন পাস করার জন্য পড়ি, বুঝে পড়বো না। আমি সরি এখানে এভাবে রেখে দেবো আমরা আপাতত। বোঝার জন্য পড়তে হলে বা বুঝতে ইচ্ছা হলে স্টেপ টু সি তে মোর দ্যান ওয়েলকাম, তখন আমরা আবার অ্যাড্রেস করবো ইনশাল্লাহ। কিন্তু আমি সরি, এখন আমাকে আগাইতে হবে, আপনাদের সবাইকে এখন আগাইতে হবে। এখানে সাবজেক্টিভ এই ফিলিংটাকে ওভারকাম করে চলে যাবো আমরা অবজেক্টিভে, অর্থাৎ এনবিএমই তে। এনবিএমই তে যে যদি দেখি আপনি বায়ো স্ট্যাটিস্টিক্স এ বারবার ভেরি লো পারফর্ম করতেছেন, রেসপিরেটরি সিস্টেমে আপনি বারবার ভেরি লো পারফর্ম করতেছেন, তখন যে আমরা অ্যাড্রেস করবো যে না, তাহলে আমরা কিছু পার্টিকুলার এরিয়াতে আর একটু অ্যাগ্রেসিভলি অ্যাড্রেস করি, ফিক্স করি। ঠিক আছে, আদারওয়াইজ আমরা ইন্টারভেনশন করব না। মনে থাকবে? তার মানে আপনার কাছে কিছু এরিয়া যদি মনে হয় মাথার উপর দিয়ে গেল, হয়তো বা এটা বুঝি নাই, হয়তো বা মাসুম ভাই এটা তার স্টুডেন্টে বেশি বুঝে পড়েছে, এগুলো কিছু নর্মাল ফাইন্ডিং, কিছু নর্মাল জিনিস আপনার মনে ইমোশনালি কিছু জিনিস এফেক্ট করবে, হুইচ ইজ কমপ্লিটলি নর্মাল। ওকে, এর জন্য এটাকে আমি বারবার বলতেছি নর্মাল নর্মাল নর্মাল, জাস্ট ইগনোর দ্যাট। ফোকাস অন দ্য ফার্স্ট ডিভিশন। ইউ ডোন্ট নিড টু নো এভরি সিঙ্গেল এক্সপ্লানেশন, ইভেন এভরি সিঙ্গেল এক্সপ্লানেশন না জেনে 250 স্কোর করতো আগে মানুষ। ঠিক আছে, সম্ভব। কারণ অনেক ওয়ে আছে, ইউএসএমএল এর মধ্যে অনেক ব্যাপার আছে যেখানে আপনি বাজওয়ার্ড দিয়ে অ্যান্সার করতে পারেন কিনা, আপনি ডায়াগনোসিস করতে পারেন কিনা, আপনি ফর্মুলাটা জানেন কিনা, কোনটা অটোজোমাল রিসিসিভ কোনটা অটোজোমাল ডমিনেন্ট এটা জানেন কিনা, ড্রাগের মেকানিজম অ্যাকশনটা আপনি জানেন কিনা, একটা ডিজিজের ক্লিনিক্যাল পিকচার বললে আপনি বুঝতে পারেন কিনা এটা কোন ডিজিজ নিয়ে কথা বলা হচ্ছে, আপনি জানেন কিনা কোনটা গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট, আপনি জানেন কিনা অ্যামাইলোডিসিস এর জন্য কোন স্টেনটা ইউজ করা হয়, আপনি জানেন কিনা সিস্টিক ফাইব্রোসিস এর কোন প্রোটিনটা অল্টার্ড হয়। দেয়ার আর সো মেনি থিংস লাইক দ্যাট, যেগুলো দিয়ে পাস মার্ক চলে আসবে ইনশাল্লাহ। ওকে, সো ব্যাড ফিল করার কোনো কারণ নাই। কাজ হারা দেন, আবার আসেন ফিল্ডে। আমি পড়ানোর সময় যদি আমি আপনাদের কাউরে দেখি না, কিন্তু আমি কোনো একটা জায়গায় ঢুকলে আমি বুঝে ফেলি যে এই জায়গায় স্টুডেন্ট এখন সাফোকেটেড ফিল করবে। সেই পেজটা হলো ওরকম একটা পেজ, এটা আপনারা যে পড়াবে সেও সাফোকেটেড ফিল করবে ঠিক মতন ধরলে। বুঝছেন? সেটা আপনি একলা না, ডন্ট ওয়ারি। আগাই। আমি আপনাদের আরো একটা কথা বলি ভাই, শোনেন, আমি আপনাদের ব্যাড ফিল করার তো যাবে না, এই জন্য এগুলো বলি, আমি কারণে নিয়ে বদনাম করতেছি না। ওকে, স্টেপ 3 পাস করে ফেলছে একজন, আমি জিজ্ঞেস করছি যে আপু অথবা ভাইয়া বলেন হোয়াইট ম্যাটার কি আর গ্রে ম্যাটার কি, বলতে পারেনি। সো ইট হ্যাপেন্স, সে ভুলে গেছে। রাইট, সে ভুলে গেছে, এটা হইতেই পারে। অর্থাৎ মানে এবং যে এটা ভুলে গেছে সে অনেক কিছু ভুলে গেছে, সে রিসেন্ট স্টেপ 3 দিছে বা তখন স্টেপ 3 মাত্র পাস করছে এরকম। বুঝছেন? সো ইট হ্যাপেন্স, এগুলো ঘটনা ঘটে, এগুলো নিয়ে ব্যাড ফিল করার কোনো কারণ নাই। ওইটা না জেনে সে স্টেপ 3 পাস করে ফেলছে, কোনটা গ্রে ম্যাটার কোনটা হোয়াইট ম্যাটার জানে না তা না, হয়তো স্টেপ 1 দেওয়ার সময় সে জানে। এরকম অনেক অনেক এক্সাম্পল আছে, একেবারে পুর একটা এক্সাম্পল দিলাম। বুঝছেন? তো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। পরীক্ষাটা আসলে অনেক বড়, আপনি এক এরিয়াটা পারেন না কিন্তু ইনশাল্লাহ অন্য এরিয়া পারেন। দেখা যাক আপনি কোথায় আছেন, আমরা অবজেক্টিভ পর্যন্ত যাই। ঠিক আছে, ডোন্ট ফিল ব্যাড। আর যারা এক্সপ্লানেশন জানেন তাদের জন্য তো মারহাবা, তাদের জন্য এখন লাইফ অনেক সহজ। এখন আমরা চলে আসি পারফিউশন লিমিটেড কিভাবে ডিফিউশন লিমিটেড হয়ে গেল। কথাটা কি, নর্মাল এক্সাম্পল পড়তেছি। নর্মাল ফিজিওলজিক্যাল কন্ডিশনে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন পারফিউশন লিমিটেড। আপনি নর্মাল হিউম্যান বিং থেকে যখন ডিজিজড হয়ে গেলেন, পালমোনারি ফাইব্রোসিস, পালমোনারি ইডিমা, এত কনফিডেন্স সম্পর্কে কেমনে অ্যাড করলাম? ফার্স্ট তো পালমোনারি ইডিমার কথা বলে নাই। দিস ইজ হাউ কনসেপ্ট ওয়ার্কস। আপনি পারবেন না, আপনি যে যে না বুঝে পড়ছে সে কিন্তু কনফিডেন্স, আমি যেভাবে কনফিডেন্স সহকারে অ্যাড করতে পারতেছি একটা টপিক এখানে, সে পারবে না। কিভাবে ডিফারেন্সটা ক্রিয়েট হয় এইভাবে। এখন পরীক্ষায় তো ভাই, পরীক্ষায় কোশ্চেন গুলো এভাবে জিজ্ঞেস করবে যেটা স্টিল ইভেন ইন দা ইউএসএমএল ডিস্টিংগুইশ করাটা খুব ডিফিকাল্ট, যে কে বুঝা পারতেছে অ্যান্সার, কে বুঝা পারতেছে না, না বুঝা অ্যান্সার করতে পারতেছে। তাহলে আই ডোন্ট নো, মানে এটার আর্গুমেন্ট যে তাহলে ইভেনচুয়ালি আমাদের কি করা উচিত, বুঝে পড়া উচিত না না বুঝে পড়া উচিত, বা কতটুকু বুঝে পড়া উচিত, এটা ভাই আসলে চায়ে চিনি দেওয়ার মতো। যার যতটুকু ভালো লাগে, কেউ বেশি খাবে চিনি, কেউ কম খাবে, বাট স্টিল ইটস এ চা, দ্যাটস ইট। ওকে,
আমি অনেক হয়ে গেছি, লেস অ্যাগ্রেসিভ হয়ে গেছি বোঝাপড়া নিয়ে। কারণ আই এম সিইং সো মেনি পিপল বিকামিং সো মাচ সাকসেসফুল, সো মাচ রিচ, না বুঝা পড়া। সো কি দরকার আমার অন্য স্টুডেন্টে বুঝা পড়ো বললা আরে এত প্রেশার দেওয়া, কোনো দরকার নেই, আগাইতে থাকেন, পরীক্ষা দিয়ে শেষ করে নেয়। ঠিক আছে, পরীক্ষা দিয়ে শেষ করেন। বুঝার মধ্যে 100-তে 100 না পাইয়া, বুঝার মধ্যে 100-তে 60 পাইয়া পেশেন্টের ট্রিটমেন্ট করেন, পেশেন্টে হেল্প করেন, কাজে দিবেন। আর বুঝেন যে পেশেন্টকে হার্ম করা যাবে না, এই মেন্টালিটি রাখেন। ক্যারেক্টার মেন, ক্যারেক্টারটা থাকলেই চলবে, আর কিছু লাগবে না। আগাই। আচ্ছা, কথা আমি অনেক বেশি বলি ভাই, বুঝছেন? আমার একটু মাঝে মধ্যে রিমাইন্ড দিন ভাই, কথা বেশি হয়ে যাচ্ছে, সাপ্রেস। ডিফিশনে চলে আসি। ডিফিশনের এই ইকুয়েশনটা খুব কাজে দেয়, খুবই কাজে দেয়। কি কি জিনিস আমাকে বলে দিবে যে ডিফিশন এফেক্টেড হবে? রেসপিরেটরি মেমব্রেনের থিকনেস বেড়ে যাওয়া মানে ডিস্টেন্স বেড়ে যাওয়া, ডিফিশন কমে যায়। ডিফারেন্স ইন দ্য পার্শিয়াল প্রেশার, যদি অ্যালভিওলাস এর মধ্যে আমি কোনো কারণে পার্শিয়াল প্রেশার বাড়াইতে পারি তাহলে ডিফিউশন বেড়ে যাবে। সো দিস ইজ দ্য গোল। যদি আমার এখানে ইডিমা হয়, যদি আমার এখানে রেস্ট্রিকশন হয়, আমি এখানে পার্শিয়াল প্রেশার গ্যাপ বাড়াবো, ঘ্যাচাং ঘ্যাচাং করে তার আমি ধাক্কা দিতে চেষ্টা করবো। এর পরের টপিক আমরা দেখলাম যে কার্বন ডাইঅক্সাইড কে অ্যালভিওলাসের বাইরে থেকে ভেতরে ঢোকার জন্য গ্যাসের ডিফারেন্স শুধুমাত্র শুধুমাত্র 5 হলেই চলতেছে, কিন্তু অক্সিজেনের এত হাই গ্যাপ থাকা লাগতেছে। হোয়াই ইজ দ্যাট? কারণ সেটা হলো ডিফিউশন কোএফিসিয়েন্ট। কার্বন ডাইঅক্সাইড বেশি সলভেন্ট, এর জন্য সে সাই সাই করে বেরো যেতে পারে, অক্সিজেনের তুলনায় সে বেশি সলভেন্ট। তা অক্সিজেনের সাথে কার্বন ডাইঅক্সাইডের মেইন পার্থক্যটা কোথায়? তাদের দুজনের জন্য, তাদের দুজনের মেইন পার্থক্যটা হলো ডিফিউশন কোএফিসিয়েন্ট অফ দ্য গ্যাসে। ওকে, আচ্ছা এখন আসি ডিস্টেন্সটাতে কি সমস্যা বা সারফেস এরিয়াতে কি সমস্যা। এমফাইসিমা সারফেস এরিয়া এফেক্টেড, পালমোনারি ফাইব্রোসিসে ডিফারেন্সটা এফেক্টেড। ওকে, ডিস্টেন্সটা এফেক্টেড। সামনে আগাই। পালমোনারি ফাইব্রোসিসে ডিফিউশনের এই কম্পোনেন্ট, পালমোনারি ফাইব্রোসিস ডিজিজটা ইন জেনারেল কি কি জায়গায় এফেক্টেড? ডিফিউশন এফেক্টেড এবং লাং কমপ্লায়েন্স এফেক্টেড, অর্থাৎ লাং ভলিউম ইভেন্চুয়ালি এফেক্টেড। এইভাবে চিন্তা করবো, ঠিক আছে? এবং যেহেতু হাইপোক্সিয়া হয়ে যাচ্ছে, হাইপোক্সিয়া হওয়ার পরবর্তীতে যেটা হবে, ভ্যাসকুলার রেজিস্ট্যান্স বেড়ে যাবে, আরেক কন্ডিশন। পালমোনারি ভ্যাসকুলার রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্সের সাথে ব্লাড ফ্লোর একটা ইকুয়েশন, এটা আমরা কার্ডিওভাস্কুলার সিস্টেমে আবার অ্যাড্রেস করবো। এখান থেকে আমরা একটু দেখে রাখি রেজিস্ট্যান্স মানে কি। ওকে, এগেন এটা আমি, যদি এটার সাথে কেউ ফ্যামিলিয়ার থেকে থাকেন, এই ইকুয়েশনটা কিভাবে আসলে প্রতিপাদন, মোর দ্যান ওয়েলকাম। যদি ফ্যামিলিয়ার না থেকে থাকেন দেন লেটস ওয়েট, আমরা কার্ডিওলজিতে যে এটা অ্যাড্রেস করবো ইনশাল্লাহ। ভেন্টিলেশন পারফিউশন মিসম্যাচ, ওয়েলকাম ইন মাই লাইফ। ভেন্টিলেশন পারফিউশন মিসম্যাচ থেকে কি জিনিস আপনার জানা দরকার? ভেন্টিলেশন পারফিউশন আচ্ছা, আরেকটা ভালো কথা, এরকম কেউ যদি রিকোয়েস্ট করেন যে ভাইয়া আমি ইন পার্টিকুলার, মানে খুব ফোকাসড ওয়েতে যদি রিকোয়েস্ট করতে পারেন যে ভাইয়া আমি আসলে ভেন্টিলেশন পারফিউশন মিসম্যাচ এই টপিকটা বুঝি না, টার্গেটেড কমপ্লেন যদি আমাকে করতে পারেন, আমি আপনাকে টার্গেটেড সলিউশন দিতে পারবো। আপনি কিন্তু আমাকে যদি ভেগলি বলেন ভাই আমি রেসপিরেটরি সিস্টেম পুরোটাই বুঝি না, না, এটা এখন তাহলে আপনি টোটালি ট্র্যাকলেস হয়ে যাবেন, আউট অফ ফোকাস হয়ে যাবেন। টার্গেটেড যদি হয় যে ভাই আমি ভেন্টিলেশন পারফিউশন মিসম্যাচটা বুঝি না, দেন ইউ আর মোর দ্যান ওয়েলকাম। গ্রুপে জিজ্ঞেস করেন কোন একজনকে, আমাকে কে এটা বুঝে দিতে পারবেন। আমার যে কোনো একজন স্টুডেন্ট সারা ফারদিন আপু আপনি জয়েন করছেন আমি দেখছি, প্লিজ হেল্প দ্য পিপল। আর এরপরও যদি কেউ রেসপন্স না করে, কেউ আগ্রহী না হয়, আমি চেষ্টা করব সেই আমার ভিডিও লেকচারের রেকর্ডিং অংশটুকু খুঁজে বের করে আপনাকে প্রোভাইড করার। বাট ইট হ্যাজ টু বি ভেরি ফোকাসড। ওকে, কারণ আপনাকে ফার্স্ট এড এখন একটানে শেষ করাটা হলো আমাদের মেইন গোল। চলে আসি ভেন্টিলেশন পারফিউশন মিসম্যাচ পড়ার যেটা উপায়, সেটা হলো প্রথম কথা বুঝা রেশিওটা কি, উপরে ভেন্টিলেশন নিচে নিচে পারফিউশন। প্রথমে যেটা বুঝতে হবে, এক্সট্রিম কন্ডিশনটা বুঝে কিনা। টোটাল এয়ারওয়ে ব্লক হয়ে গেছে বাদামের টুকরা দিয়ে, মাংসের টুকরা দিয়ে, এটা দিয়ে যদি এয়ারওয়ে ব্লক হয়ে যায় ফরেন বডি দিয়ে, তাহলে ভেন্টিলেশন পারফিউশন জিরো। কোনো কারণে ব্লাড যেতে পারতেছে না, ব্লাডের ক্লট দিয়ে পালমোনারি এম্বোলিজমের কথা বলা হচ্ছে, তাহলে ভেন্টিলেশন পারফিউশন ইনফিনিটি। ওকে, সবাই যেটা করবেন একটা সংখ্যা রেখা আঁকবেন, এটা হলো সংখ্যা রেখা। এই সংখ্যা রেখার মধ্যে আমরা এই জায়গায়, যদিও সংখ্যা রেখা এই জায়গায় জিরো, এদিকে মাইনাস, তাহলে তো আমরা মাইনাস নিয়ে কাজ করবো না। তো সংখ্যা রেখার আমরা একটা অংশ নিয়ে কাজ করবো না, আমরা একটা ডিফারেন্ট সংখ্যা রেখা নিয়ে কাজ করবো আজকে, যেটার এটা শুরু হবে জিরো দিয়ে। এই দিকে তো আর মাইনাস হওয়া সম্ভব না, কোনো রেশিও কখনো মাইনাস হওয়া সম্ভব না, তাই না? এটা কখনো সম্ভব না তা না, আজকে সম্ভব হবে না এইটা। তাহলে জিরো, আর এটা হলো ইনফিনিটি। সো এটা হলো আমার লিমিট, এটা হলো আমার সংখ্যা রেখা। ঠিক আছে, আমার নর্মাল ভেন্টিলেশন পারফিউশন রেশিওটা থাকতেছে মাঝখানে, এটা হলো আমাদের নর্মাল ভেন্টিলেশন পারফিউশন রেশিও। আপনাকে বুঝতে হবে যে আমি কোন দিকে আগাইতেছি, আমার কি দিন দিন উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে, এইটা হলো ইম্পর্টেন্ট ভাই। ঠিক আছে, আচ্ছা, তার ভেন্টিলেশন পারফিউশনের দিকে আপনি বুঝবেন যে আই এম মুভিং টুয়ার্ডস
হুইচ সাইড, এইটা হলো ইম্পর্টেন্ট। তাহলে একটা মানুষের যদি এয়ারওয়ে অবস্ট্রাকশন হয়, সাথে সাথে পুরো রেজাল্ট জিরো হয়ে যায় না, সে তখন এদিকে আগাইতেছে, অর্থাৎ জিরোর দিকে আগাচ্ছে। একটা জায়গা মানুষের যদি ভেন্টিলেশন পারফিউশন মিসম্যাচ হয় ডিউ টু ব্লাড ফ্লো অবস্ট্রাকশন, তাহলে সে এদিকে আগাচ্ছে, অর্থাৎ এটা নর্মালের চেয়ে বেশি হবে। ইনফিনিটির দিকে চলে যাচ্ছে, কিন্তু ইনফিনিটি হয়ে যাবে না, এটা নর্মালের চেয়ে বেশি হবে। এখন আমি এন্ড রেজাল্ট করব। যদি এয়ারওয়ে অবস্ট্রাকশন হয়, অর্থাৎ সে যদি শূন্যর দিকে আগায়, যদি সে শূন্যর দিকে আগায়, আমার বেড়ে যাবেটা কি? আমার বেড়ে যাবে ফিজিওলজিক শান্ট। তাহলে এখানে আমার বেড়ে যাবে ফিজিওলজিক শান্ট। ফিজিওলজিক শান্ট যদি বেড়ে যায়, তাহলে আপনাকে রিকল করে ফেলতে হবে হোয়াট ইজ ফিজিওলজিক শান্ট। ফিজিওলজিক শান্ট যদি বেড়ে যায়, বেড়ে যাবে সায়ানোসিস। আর রিকল না করে যদি পুরোটা ডাইজেস্ট করতে পারেন, মুখস্থ করতে পারেন, করেন, কোনো সমস্যা নাই। তাহলে এই পেশেন্টের ক্ষেত্রে সায়ানোসিস পাওয়া যাবে। আর এই পেশেন্টের ক্ষেত্রে কি হবে? যদি আগায় সে কোথায়, যদি আগায় সে ইনফিনিটির দিকে, অর্থাৎ ব্লাড ফ্লো অবস্ট্রাকশন, তার বেড়ে যাবে ডেড স্পেস। তার বেড়ে যাবে ডেড স্পেস। আর ডেড স্পেস যদি বেড়ে যায়, তাহলে সমস্যা কি বলেন তো? তাহলে সমস্যা হলো তার এখন হাইপোক্সিয়া ডেভেলপ করবে, সে বারবার সে হাইপোক্সিয়া ডেভেলপ করবে। পরীক্ষায় কেউ যদি এই পর্যন্ত আগাইতে পারেন যে কার ক্ষেত্রে শান্ট হবে আর কার ক্ষেত্রে ডেড স্পেস বাড়বে, এই দুইটা জিনিস যদি একটু আলাদা করতে পারেন, তাও অনেক ভালো করবেন। বুঝতে পারছি? তাও অনেক ভালো করতে পারবেন ইনশাল্লাহ। ওকে, অলরাইট। সাথে এখন আমরা নিয়ে আসবো একটু এক্সারসাইজকে। এক্সারসাইজে কি হচ্ছে, এক্সারসাইজে কোন দিকে মুভ করতেছে? দুই দিকে মুভ করতে পারে। ইনিশিয়ালি আপনি ফ্লো খুব বাড়ালেন, যদি ভেন্টিলেশন না বাড়ে, তাহলে কোন দিকে আগাবে? একটু লেফটের দিকে আগাবে। তখন আমরা আবার এটাকে ওভারকাম করব। আবার যদি ভেন্টিলেশনটাকে বেশি বাড়াই, মানে আমি প্রথমে কমাইয়া মুভ করলাম, এখন আমি বাড়াইয়া মুভ করবো, ভেন্টিলেশন বাড়াইছি কিন্তু সেই পরিমাণে ফ্লো বাড়ে নাই, তাহলে এটা কোন দিকে মুভ করবে? মুভমেন্টটাকে একটু আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে, ঠিক আছে? এখন আমরা এটাকে পোস্টারের সাথে কম্পেয়ার করব, পজিশনের সাথে কম্পেয়ার করব, ঠিক আছে? পজিশনের সাথে আমি অ্যাপেক্সের দিকে যদি যাই, তাহলে অ্যাপেক্সে দুইটা জিনিসই কম, ভেন্টিলেশনও কম, পারফিউশনও কম। কিন্তু পারফিউশন একটু বেশি কম। কেন? কারণ পারফিউশন তো হলো ব্লাড, আর ওটা হলো বাতাস। তাহলে বাতাস তো ব্লাডের তুলনায় হালকা, তাই না? তাহলে এটা বেশি কম। তাহলে অ্যাপেক্সের দিকে যদি যাই, তাহলে ভেন্টিলেশনও কমছে, পারফিউশনও কমছে, কিন্তু পারফিউশন বেশি কমছে, রাইট? তাহলে পারফিউশন বেশি কমছে মানে কি? বাতাস আছে, ব্লাড নাই, ওয়েস্টেড ভেন্টিলেশন। আর আমি যদি নিচের দিকে যাই, নিচের দিকে জেলে দেখা যাবে কি গ্রাভিটির প্রভাবে ব্লাড বেশি বেশি যাচ্ছে, অর্থাৎ বেশি বেশি পারফিউশন আসতেছে, বাতাসও বেশি ঢুকতেছে গ্রাভিটির প্রভাবে, কিন্তু গ্রাভিটির ইফেক্টটা বাতাসের উপরে কম লিকুইডের তুলনায়। তার মানে কি এখানে পারফিউশনের পরিমাণ অনেক বেড়ে গেছে, ভেন্টিলেশনের পরিমাণে বাড়ছে, কিন্তু সেই তুলনায় অত বেশি বাড়ে না। তাহলে এখন এই রেশিওটা কোন দিকে আগাইছে? তাহলে এই রেশিওটা আগাচ্ছে হলো ওয়েস্টেড পারফিউশন। পারফিউশনটাকে ওয়েস্ট করতেছি আমরা, তার মানে সেখানে এক্সচেঞ্জ হচ্ছে না। তাহলে কোন দিকে কোন জিনিস ঘটতেছে? তাহলে এই জায়গায় শান্ট বেশি হয়, এই জায়গায় ডেড স্পেস বেশি হয়। তারপরে আপনি কোন দিকে অ্যাপেক্স, কোন দিকে বেস বসাবেন, এক্সারসাইজ করবেন, চিন্তা করবেন, সামনে আগাবেন। দ্যাটস ইট, ভেরি সিম্পল। ওকে, আসলে অত সিম্পল না, কিন্তু কি করার আছে। আচ্ছা, তারপরে আগে অ্যালভিওলার গ্যাসের ইকুয়েশন। অ্যালভিওলার গ্যাসের ইকুয়েশনটা জানতে পারলে ভালো। একটা জিনিস সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সামারাই করেন। অ্যালভিওলাসে পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন কিসের কিসের উপরে ডিপেন্ড করে? দ্যাটস ইট। এই ইকুয়েশন থেকে এটা খুঁজে বের করেন, কিসের কিসের উপরে ডিপেন্ড করে। ইন্সপিরেটরি অক্সিজেনের উপরে ডিপেন্ড করে। তাহলে ইন্সপিরেটরি অক্সিজেন আসতেছে কোথা থেকে? এনভায়রনমেন্ট থেকে। এনভায়রনমেন্টের মধ্যে এই প্রেশারটা কোথা থেকে আসলো? এই 150 কি করে হলো? আমরা তো জানি আমাদের রুমের মধ্যে যে বাতাসের প্রেশার, সেটা হলো 760 মিলিমিটার অফ মার্কারি। এটা থেকে 150 কেমনে হয়? এটা থেকে 150 হয় হলো এটা 20%। সাথে আমি মিক্সড করতেছি হলো আমাদের যে প্যারানাজাল সাইনাসের হিউমিডিফাইড গ্যাস আছে সেটা, এটার কারণে যে এটা কমে এই পর্যন্ত হইলো। এখন 160-এর জায়গায় কমে যদি এটা 500 হয়ে যায়, অর্থাৎ আপনি হাই অ্যালটিটিউডে যান, তাহলে সেটা এফেক্টেড হলো, রাইট? তাহলে এক নম্বর জিনিস বুঝলেন। আপনি ভেন্টিলেট করতেছেন না। তাহলে ভেন্টিলেট করতেছেন না, তাহলে আপনার কি এই জায়গায় কার্বন ডাই অক্সাইড আইসা বসে থাকবে। তাহলে এই জায়গায় যদি আগে থেকে কার্বন ডাই অক্সাইড অ্যাকুমুলেট হয়ে বসে থাকে, তাহলে আপনার এখানে অক্সিজেনকে সে জায়গা কম দিবে, তাই তো? তাহলে ভেন্টিলেশন তার পরের ইফেক্ট। তাহলে এটা হলো এনভায়রনমেন্টাল, অর্থাৎ আপনার অ্যালটিটিউড কোথায় আছেন, এটা হলো আপনার ভেন্টিলেশন। আর এটা হলো আপনার মেটাবলিক ডিমান্ড, মেটাবলিক এক্সচেঞ্জ। এই যে পয়েন্ট এইট, এটা কোথেকে আসতেছে? রেসপিরেটরি কোয়েশন।
রাইট? মেটাবলিক ডিমান্ড থেকে আপনাকে এটা বলতেছে যে কত বেশি তার ডিমান্ড। তারপরে টপিক হলো এ এ গ্রেডিয়েন্ট। এ এ গ্রেডিয়েন্ট মানে কি? অর্থাৎ এটা থেকে আমরা একটা এস্টিমেট করতে পারি, সরাসরি মেজার করতে পারি না, এস্টিমেট করতে পারি যে একটা মানুষের অ্যালভিওলাসে কি পরিমাণ অক্সিজেন আছে। এটা হলো এ, ক্যাপিটাল এ, যেটা কিনা অ্যালভিওলাসে। আর এটা হলো ব্লাড, এবিজি, আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস করে আমি দেখবো তার এখানে কতটুকু অক্সিজেন আছে। দুইটার মধ্যে একটা গ্যাপ যদি থাকে, তাহলে এখন আবার যারা বুঝা পড়ছেন ওয়েলকাম, যারা বুঝা পড়েন নাই তারাও ওয়েলকাম। পরীক্ষায় যেটা আসবে, ইনক্রিজ এ এ গ্রেডিয়েন্ট হাইপোক্সিয়ার কারণ কি, আর নর্মাল এ এ গ্রেডিয়েন্ট হাইপোক্সিয়ার কারণ কি। পরীক্ষা যদি এটা না আসে, টাকা ফেরত। এই শুরু হয়ে গেছে টাকা ফেরত দেওয়া। মনে থাকবে, ইনক্রিজ এ এ গ্রেডিয়েন্ট হাইপোক্সিয়ার কারণ কি, আর নর্মাল এ এ গ্রেডিয়েন্ট হাইপোক্সিয়া এটার কারণ কি। এক কথা যদি মনে রাখি, সবচেয়ে ইম্পর্টেন্ট পরীক্ষা যেটা আসবে সবচেয়ে বেশি, ডিফিউশন যদি কোনো কারণে এফেক্টেড হয়, কোনো কারণে যদি ডিফিউশন না হইতে পারে, তার মানে কি এখানে সাফিসিয়েন্ট অক্সিজেন ছিল কিন্তু আমি ওই পর্যন্ত দিতে পারি নাই। ডিফিউশন এফেক্টেড মানে হলো ইনক্রিজড এ এ গ্রেডিয়েন্ট। এই একটা কথা অন্তত মনে রাখেন, কিচ্ছু মনে না রাখতে পারলেও একটা কথা মনে রাখেন। এই যে দেখছেন, আমি আপনাকে কিন্তু ফোর্স করতেছি, এক জায়গায় নিয়ে আসতে চেষ্টা করতেছি। সে একটা কথা যদি আমাদের মনে রাখতে হয়, সেটা কি, ইনক্রিজ এ এ গ্রেডিয়েন্ট মানে হলো খুঁজে বের করবেন কোথায় আমার ডিফিউশন এফেক্টেড, অর কোথায় আমার ফিজিওলজিক শান বেশি, ময়লা ব্লাড এসে যুক্ত হয়ে যাচ্ছে। হয় আমার এখানে ডিফিউশন কম, অথবা আমার ভেনাস শান্ট হচ্ছে, কোথাও বেশি বেশি ভেনাস শান্ট হচ্ছে। এই দুইটা কন্ডিশনে আমি যেটা পাবো, ইনক্রিজ এ এ গ্রেডিয়েন্ট। ফোকাস ফোকাস ফোকাস। ইনক্রিজ এ এ গ্রেডিয়েন্ট আর নর্মাল এ এ গ্রেডিয়েন্ট হাইপোক্সিয়া কখন কখন হয়, পরীক্ষায় আসবেই আসবে, আসবেই আসবে এটা পরীক্ষায়। ঠিক আছে? কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট। কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্টের মধ্যে কোন ফরম্যাট আমি নিয়ে যাচ্ছি, কোন এনজাইমটার এখানে ইম্পর্টেন্স আছে। বাইকার্বনেটটাকে আমি নিয়ে যাচ্ছি, এখানে বাইকার্বনেট হিসেবে ক্যারি করে নিয়ে যাওয়াটা ইম্পর্টেন্ট। হিমোগ্লোবিনের রোলটা এখানে খুব বেশি ইম্পর্টেন্ট না। ওকে? ক্লোরাইড শিফট মেকানিজমের স্টোরিটা একটু জানলেই চলবে, ক্লোরাইড শিফট জিনিসটা কি করে হয়। ঠিক আছে? কেন এটা দরকার, এটুকু জানলেই চলবে, খুব বেশি কিছু এখানে একটু পড়া দরকার নাই। কিন্তু এখানে দুইটা ইফেক্ট আছে, যে দুইটা ইফেক্ট আপনাকে পরীক্ষায় জিজ্ঞেস করবে। সে একটা ইফেক্ট হলো হ্যালডেন ইফেক্ট। যখন কার্বন ডাইঅক্সাইড যখন সরি যখন কার্বন ডাইঅক্সাইড সেলের মধ্যে ঢুকে গেল, যখন কার্বন ডাইঅক্সাইড সেলের ভেতরে ঢুকে গেল এবং ইভেনচুয়ালি সে বাইকার্বনেট প্রডিউস করলো এবং হাইড্রোজেন প্রডিউস করলো, সেই হাইড্রোজেনটা সেই কি বলে, না আমি ভুল বলতেছি। ঠিক আছে, আমি কার্বন ডাইঅক্সাইড রিকনস্টিটিউট করার জন্য আমি এখন বোর ইফেক্টে চলে আসছি আর অ্যাকচুয়ালি। ঠিক আছে, সে যখন এখানে আসলো কার্বন, তাহলে বোর ইফেক্টে শেষ করি। হাইড্রোজেন এখন বেশি হাইড্রোজেন হয়ে গেছে সেলের মধ্যে, তো এখন পিএইচ ড্রপ করবে। এটাকে বাফার হিসেবে কাজ করবে হলো হিমোগ্লোবিন, তাহলে সে অ্যাবজর্ব করবে হাইড্রোজেনটাকে। হাইড্রোজেনটাকে যখন যখন সে অ্যাবজর্ব করবে, তখন সে রিলিজ করে দিবে অক্সিজেন। তখন সে রিলিজ করে দিবে অক্সিজেন। এই যে মেকানিজম, এটা হলো বোর ইফেক্ট। এই অক্সিজেন রিলিজ করে দেওয়াটা এই অক্সিজেন রিলিজ করে দেওয়াটা বোর ইফেক্ট পেরিফেরালি ঘটতেছে। আর হ্যালডেন ইফেক্ট হলো তার অপোজিট। যখন অক্সিজেন হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করবে, তখন হিমোগ্লোবিন রিলিজ করে দিবে হাইড্রোজেন। হিমোগ্লোবিন যখন রিলিজ করে দিবে হাইড্রোজেন, তখন সে বাইকার্বনেটকে সাথে নিয়ে রিকনস্টিটিউট করবে কার্বন ডাইঅক্সাইড। সেই কার্বন ডাইঅক্সাইডটাকে রিকনস্টিটিউট করে এখন সে কার্বন ডাইঅক্সাইডটাকে রিলিজ করে দিবে। এইটাকে বলা হয় হ্যালডেন ইফেক্ট। পরীক্ষাতে এই হ্যালডেন ইফেক্ট আর বোর ইফেক্টটা প্রশ্নে আসবে। ওকে? অলরাইট, অর্থাৎ এক ডিরেকশন থেকে আরেক ডিরেকশনে ধাক্কা দেওয়া হিমোগ্লোবিন থেকে, আর কিচ্ছু না। হাইপোক্সিয়া এবং হাইপোক্সিমিয়ার কারণগুলো কি কি, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, এই পেজের মধ্যে এটা আরো বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? হাইপোক্সিয়া হাইপোক্সিমিয়া অলরেডি আপনারা বুঝে ফেলছেন যে কোনটা মানে কি। ওকে? তাহলে হাইপোক্সিয়া ডিক্রিজ ডেলিভারি টু দ্য টিস্যু, টিস্যু লেভেলে অক্সিজেন কম। অনেক কারণে হতে পারে। দ্যাট পার্শিয়াল প্রেসার ঠিক আছে, এভরিথিং ঠিক আছে, কিন্তু কার্ডিয়াক আউটপুট কম। অথবা হাইপোক্সিমিয়া, ব্লাডের মধ্যে অক্সিজেনের কন্টেন্ট কম। অথবা ইস্কেমিয়া, টোটাল ব্লাডটাই যাচ্ছে না কোন একটা অর্গানে। ঠিক আছে? অথবা অ্যানিমিয়া, অক্সিজেন বাইন্ডিং ঠিক আছে, অক্সিজেনের পার্শিয়াল প্রেসার ঠিক আছে, কিন্তু হিমোগ্লোবিন নাই যে কিনা অক্সিজেনটাকে ক্যারি করে নিয়ে যেতে পারে।
অথবা কার্বন মনোক্সাইড পয়জনিং, বাইন্ড করতে পারতেছে না, ক্যারি করে নিয়ে যেতে পারতেছে না, যতটুকু ক্যারি ক্যারি করে নিয়ে যাচ্ছে ওইটুকু রিলিজ করতে পারতেছে না। প্রথম ছবির থেকে আমরা শুরু করবো 1 নাম্বার দিয়ে। প্রথম কথা হলো ইন্সপায়ার্ড অক্সিজেনের কন্ডিশন, ঠিক আছে? ইন্সপায়ার্ড অক্সিজেনই কমে গেছে। ইন্সপায়ার্ড অক্সিজেন কমে যাওয়ার সবচেয়ে কমন কারণ আপনাকে পরীক্ষা যেটা আসবে সেটা হলো হাই অ্যালটিটিউড। এই ধরনের কন্ডিশন আমরা নর্মাল এ এ গ্রেডিয়েন্ট পাবো। কারণ কি, অ্যালভিওলাসের মধ্যে আমাদের ইন্সপায়ার্ড গ্যাস এইটাও কম। এটা যদি কম হয় ডাউন স্ট্রিমে আর্টারিতেও তার পার্শিয়াল প্রেশার কম, এটাও কম। নর্মাল এ এ গ্রেডিয়েন্ট। হাইপো ভেন্টিলেশন, কোনো কারণে সে ভেন্টিলেট করতেছে না, কোনো কারণে ভেন্টিলেশনের সমস্যা, সেটা হতে পারে নার্ভ ড্যামেজ, সেটা হতে পারে ডায়াফ্রামেটিক উইকনেস, সেটা হতে পারে সিএনএস ডিপ্রেশন, সেটা হতে পারে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট অবস্ট্রাকশন, এটা হতে পারে অবেসিটি, এটা হতে পারে এনিথিং। উপরে যদি ভেন্টিলেশন না করি ভাই, তাহলে তো অ্যালভিউলাসে অক্সিজেন বাড়বে না, তাহলে অ্যালভিউলাস লেভেলে পার্শিয়াল প্রেশার কম, তাহলে এ কম, আর এ যদি কম থাকে তাহলে ছোট স্মল এটাও কম, ব্লাডও আর এটা কম। অর্থাৎ এই দুইটা কন্ডিশন হলো এই দুইটা কন্ডিশন হলো নর্মাল এ এ গ্রেডিয়েন্ট। এখন আসি ইনক্রিজ এ এ গ্রেডিয়েন্ট মানে কি। ডিফিউশন লিমিটেশন, ডিফিউশন হচ্ছে না, পালমোনারি ফাইব্রোসিস, পালমোনারি ইডিমা, কোনো কারণে শান্ট বেশি হচ্ছে। তাহলে শান্ট বেশি হওয়া মানে ভিকিউ মিসম্যাচ। ভিকিউ মিসম্যাচে এটা কোনটা, টুয়ার্ডস জিরো নাকি টুয়ার্ডস ইনফিনিটি? ভালো করে বুঝেন। রাইট টু লেফট শান্ট অর্থাৎ কনজেনিটাল হার্ট ডিজিজ এর মধ্যে কারণে হার্ট লেভেলে হার্ট লেভেলে যে আমাদের এই মিক্সচারটা হচ্ছে, সায়ানোটিক ব্লাড মিক্সচার হয়ে যাচ্ছে আমাদের অক্সিজেনেটেড ব্লাডের সাথে, সেক্ষেত্রে আমি হাইপোক্সিয়ামা পাচ্ছি। এক্ষেত্রে আমাদের ইনক্রিজড এ এ গ্রেডিয়েন্ট। এই কনসেপ্টটা থেকে যে কখন ইনক্রিজড এ এ গ্রেডিয়েন্ট আর কখন নর্মাল এ এ গ্রেডিয়েন্ট হাইপোক্সিয়া এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। এটার ইম্পর্টেন্স আমি বলে বুঝাতে পারবো না। হিমোগ্লোবিনের মধ্যে প্রথম কথা হলো 4 ধরনের প্রোটিন থাকলে সুবিধাটা কি? কেন একটা হিমোগ্লোবিনের মধ্যে 4টা ডিফারেন্ট গ্লোবিন থাকা লাগবে? একটা থাকলে সমস্যা কি ছিল? এনিওয়ান জানে? আমার স্টুডেন্ট এখানে যারা আমার কাছে প্রথম থেকে পড়ছে তারা সবাই জানে। অ্যাগেন একটু একটু ভাব নিতে দেন না ভাই, এমন করেন কেন? আমি জানি এগুলো বললে একটু খারাপ লাগবে, একটু আমারও তো একটু ভাব না নিলে ভাল লাগবে। কি করি কোন। ওকে যান। তো একটু একটা ইয়াতে আসি, মাঝে মধ্যে একটু ভাব নেবো, ওকে? মাইন্ড করার কোনো কারণ নেই। অ্যাগেন সবকিছু এরকম না যে এটা না জানলে, এগুলো সামথিং ফান, জাস্ট ইন্টারেস্টিং, আর কিছু না। 4টা ডিফারেন্ট গ্লোবিন যদি থাকে তাহলে যেটা সুবিধা, একজন আরেকজনকে সলিবল রাখে। এটার হলো মেইন গোল। যখন দেখবেন সব একরকম হয়ে যাচ্ছে, হিমোগ্লোবিন পার্ট তৈরি হয়ে যাচ্ছে, তখন তারা প্রিসিপিটেট হয়ে যাচ্ছে, তখন আর তাদের কি থাকে না, সলিবিলিটিটা থাকে না। ওকে। এই 4টা বাইন্ডিং সাইটের মধ্যে একটা ব্যাপার আছে, সেটা হলো ফ্যাসিলিটেট করে, রাইট? আরো বেশি বাইন্ডিং কে ফ্যাসিলিটেট করে অথবা রিলিজ কে ফ্যাসিলিটেট করে। তো বাইন্ডিং সাইট যদি 4টার জায়গায় একটা হয় তাহলে কি ফ্যাসিলিটেশনটা থাকবে না, রাইট? অর্থাৎ সেক্ষেত্রে সেটা হয়ে যাবে মায়োগ্লোবিন। তাহলে মায়োগ্লোবিনের হিমোগ্লোবিনের মধ্যে, সরি, মায়োগ্লোবিনের কি হয়, অক্সিজেনের প্রতি অ্যাফিনিটি সবচেয়ে বেশি। এখন এই মায়োগ্লোবিনের অক্সিজেনের প্রতি অ্যাফিনিটি সবচেয়ে বেশি হয়, কিন্তু একটা সুবিধা আছে। অক্সিজেন কোথা থেকে কোথায় যাওয়া দরকার, মায়োগ্লোবিন থেকে হিমোগ্লোবিনে নাকি হিমোগ্লোবিন থেকে মায়োগ্লোবিন? হিমোগ্লোবিন থেকে মায়োগ্লোবিনে। তাহলে যেহেতু হিমোগ্লোবিন থেকে মায়োগ্লোবিনে যাওয়া দরকার, এই জন্য রিসিভ করবে কে, রিসিভ করবে যে তার হলো অ্যাট্রাকশনটা বেশি থাকা দরকার। অক্সিজেন কন্টেন্ট কিভাবে ক্যালকুলেট করে, অক্সিজেন কন্টেন্ট কিভাবে ক্যালকুলেট করে তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো একটা ব্লাডের অক্সিজেন কন্টেন্ট কি কি কারণে এফেক্টেড হতে পারে, এবং এফেক্টেড যদি হয় কিভাবে আমার এটা ম্যানিফেস্টেশন হবে। তার অক্সিজেন কন্টেন্ট এফেক্টেড হতে পারে কার্বন মনোক্সাইড পয়জনিং। আমি সরাসরি জাম্প করব টেবিলে। কার্বন মনোক্সাইড পয়জনিং এ হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন ওকে, কিন্তু স্যাচুরেশন কম, কারণ কার্বন ডাইঅক্সাইড কম্পিট করতেছে, কার্বন ডাইঅক্সাইড বাইন্ড হয়ে বসে আছে, অক্সিজেনকে বাইন্ড হতে দিচ্ছে না। কিন্তু ব্লাডে যে সলিউবল, আপনাকে আগে ব্লাডের কন্টেন্ট বুঝতে হবে যে অক্সিজেনের কন্টেন্ট কিভাবে থাকে একটু। অ্যাগেন এটা মানে একটু নিজেকে বুঝতে হবে যে আমি কি জানি আর কি জানি না। এটা হলো ব্লাড, এখানে ওয়াটার কম্পোনেন্ট আছে, এখানে হিমোগ্লোবিন আছে। ব্লাডে অক্সিজেন ক্যারি করবে হিমোগ্লোবিনের সাথে আর ওয়াটারের সাথে বাইন্ড করে সলিউবল ফর্মে। সলিউবল ফর্ম যেটা, সেটা এক্সার্ট করবে পার্শিয়াল প্রেসার। আর স্যাচুরেশন যেটা, কতটুকু স্যাচুরেটেড, সেটা হলো বলবে আমার হিমোগ্লোবিনের সাথে বাইন্ড ফর্ম। ওকে। আর এই দুইটা মিলে হলো আমাদের টোটাল। আর এটা হলো হিমোগ্লোবিনের পরিমাণ কত। হিমোগ্লোবিনে যদি না থাকে তুমি 100% স্যাচুরেশন করেও তো লাভ নাই, আগে হিমোগ্লোবিন কতটুকু আছে সেটা বলো। তাহলে কোনটা আসলে কি বলে এটা আমরা বুঝলাম।
কার্বন মনোক্সাইড পয়জনিং, হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন নষ্ট হওয়ার কথা না, হিমোগ্লোবিন যা আছে আছে, কিন্তু হিমোগ্লোবিন বাইন্ড করে বসে আছে কার্বন মনোক্সাইডের সাথে, অক্সিজেনকে নিচ্ছে না। পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন নর্মাল, কারণ কি? কারণ হলো পার্শিয়াল যেটা ডিজলভ অক্সিজেন সেটা নর্মাল, কিন্তু ইন জেনারেল টোটাল কম, কারণ কি? স্যাচুরেশন কম থাকে। জাস্ট বুঝেন, সামনে আগান। অ্যানিমিয়া, সবকিছু ঠিক আছে, স্যাচুরেশনের সমস্যা নাই, পার্শিয়াল প্রেশারের সমস্যা নাই, কিন্তু হিমোগ্লোবিনের পরিমাণ কম। পলিসাইথেমিয়া, হিমোগ্লোবিনের পরিমাণ বেশি, স্যাচুরেশন ওকে, পার্শিয়াল প্রেশার ওকে থাকার কথা, টোটাল কন্টেন্ট বেশি। তাহলে এখন টোটাল কন্টেন্ট বেশি, এটা কি অপরাধ হয়ে গেছে না? কি সমস্যা? পলিসাইথেমিয়া হলে তাহলে সমস্যাটা কি হবে? পলিসাইথেমিয়া হলে সমস্যাটা হবে অন্য কিছু। সেটা হলো হিমোক্লোরিট যদি বেড়ে যায় তাহলে ভিসকোসিটি বেড়ে যায়, আর ভিসকোসিটি যদি বেড়ে যায় তাহলে ফ্লো কমে যায়, আর ফ্লো যদি কমে যায় তাহলে হয় স্ট্যাসিস, আর স্ট্যাসিস যদি হয় তাহলে হয় হাইপার কোয়াগুলেবিলিটি। ওকে, এইভাবে এফেক্ট করবে। মিথিমোগ্লোবিনেমিয়া, হিমোগ্লোবিনটা অল্টার্ড হয়ে আছে, তার মানে হিমোগ্লোবিন আছে কিন্তু অল্টার্ড, মাথায় ব্রেন আছে কিন্তু এটা বুঝতে পারে নাই। হিমোগ্লোবিনটা অল্টার্ড হয়ে বসে আছে, নর্মাল হিমোগ্লোবিন কিন্তু অল্টার্ড, কনসেন্ট্রেশন ওকে কিন্তু অল্টার্ড। কিভাবে অল্টার্ড হয়েছে? ফেরাস থেকে ফেরিক হয়ে বসে আছে। হলে কি সমস্যা? অক্সিজেনের সাথে ফেরিকের কোনো সম্পর্ক নাই। তার মানে কি? অক্সিজেন বাইন্ড হচ্ছে না, স্যাচুরেশন কম। কিন্তু ডিজলভ ফর্মে যারা আছে পার্শিয়াল প্রেশার, তারা কি ওকে আছে? হ্যাঁ, তারা ওকে আছে, টোটাল অক্সিজেন কম। সায়ানাইড টক্সিসিটি, সায়ানাইড টক্সিসিটির মধ্যে হলো হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন, কি বলে, হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন এফেক্টেড? নো। স্যাচুরেশন এফেক্টেড? নো। ওরে বাইন্ড করতে বাধা দিচ্ছে না। পার্শিয়াল প্রেশার এফেক্টেড? নো, এটাও না। তো সমস্যা কই? সমস্যা হলো অক্সিজেন আছে, সবকিছু আছে, অক্সিজেনটাকে ইউজ করতে দেয় না। ঠিক আছে, তাহলে এটার সমস্যা হলো ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে, সে অক্সিজেনটাকে ইউজ করতে দিচ্ছে না। অক্সি হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ, রাইট শিফট লেফট শিফট যদি কেউ পারে সে অটোমেটিক পরীক্ষায় পাশ করবে, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে, কোনো সমস্যা নাই। বোর ইফেক্ট কি? বোর ইফেক্ট, বোর ইফেক্ট কিভাবে হয়, 2,3 বিপিজি কিভাবে কাজ করে, এই কয়টা জিনিস জানতে হবে। এখানে আপার, এই কার্ভের আপার পোর্শন মানে কি আর লোয়ার পোর্শন মানে কি, কোন পোর্শন অ্যাসোসিয়েশন আর কোন পোর্শন ডিসোসিয়েশন, এই পোর্শন মানে কি আর এই পোর্শন মানে কি, কোন পোর্শন অ্যাসোসিয়েশন আর কোন পোর্শন ডিসোসিয়েশন। প্রথম পোর্শন, উপরের পোর্শনটা অ্যাসোসিয়েশন, হিমোগ্লোবিন একসেপ্ট করতেছে, আর এখানে হলো হিমোগ্লোবিন ছেড়ে দিচ্ছে অক্সিজেন। ঠিক আছে, নিচেরটা হলো ডিসোসিয়েশন। কোনটা অ্যাসোসিয়েশন কোনটা ডিসোসিয়েশন এটা আমরা একটু বোঝার চেষ্টা করব, তাহলেই হবে। ওকে, অলরাইট। তারপরে দেখে সামনে আগে, রেসপন্স টু হাই অ্যালটিটিউড থেকে পরীক্ষা প্রশ্ন আসবে। কলোরাডোতে মুভ করছেন, কি কি ঘটনা ঘটবে, ইমিডিয়েট কি ঘটনা ঘটবে, ওভার ফিউ ডেজ কি কি ঘটনা ঘটবে। আমরা যদি হাই অ্যালটিটিউডে যাই তাহলে যেটা হয় সেটা হলো যে বললাম আমাদের মানে ভূপৃষ্ঠে সমুদ্র লেভেলে বাতাসের যেটা টোটাল প্রেশার, বায়ুমণ্ডলের প্রেশার, সেটা কত? 760। এটা 760, আর হাই অ্যালটিটিউডে গেলে এটা কমে যায়, কারণ কি? কে বলতে পারবে? আমার স্টুডেন্ট আশা করি বলতে পারবে, আমি ক্লাসে বুঝাইছি। এটা হলো আমাদের পৃথিবী, পৃথিবীর মধ্যে ধরেন এটা হলো একটা কলাম অফ এয়ার, বাতাসের একটা কলাম, কলাম অফ এয়ার। বাতাসের আপনি এই জায়গায় এই প্রেশারটা মেজার করতেছেন, সেটা হলো P = H ρg। তাহলে এটা হলো পুরাটা হাইট। তাহলে আপনি নিচ থেকে যত উপরের দিকে যাবেন তখন আপনার এই হাইটটা কমে গেল। তাহলে এই জায়গার প্রেশার P = H ρg, এই জায়গার প্রেশারটাও হলো কলোরাডোতে P = H ρg। কলোরাডো থেকে কোনো আপু আছেন নাকি এখানে, অথবা কোনো ভাই? এখানেও P = H ρg, কিন্তু এই দুইটা এইচ সমান না, এই জন্য এই টোটাল পিটা সমান না। তাহলে এই জায়গায় পি হলো 760, এই জায়গার পি দেখা যাবে 500 হয়ে বসে আছে। আর গ্যাসের মধ্যে আমরা সবসময় জানি পার্শিয়াল প্রেশারের এটা একটা কি হয়, এটা একটা ফ্র্যাকশন। ডালটনের সূত্র থেকে আমরা জানি, ডালটনের সূত্র না কোন, কারণ শালার সূত্র ভুলে গেছি পার্শিয়াল প্রেশারে। ঠিক আছে, তাহলে এটা একটা পার্সেন্টেজ, তাহলে এখানে আমার অক্সিজেন হলো 20%, এখানে আমার অক্সিজেন হলো 20%। তাহলে সেন্স মেক করে, এটা 20% যা হবে এটা 20% তা হবে না, দ্যাটস ওয়াই এখানে আমার অক্সিজেন কম হাই অ্যালটিটিউডে। ওকে, তাহলে হাই অল্টিটিউডে যখন আপনি দেখবেন অক্সিজেন কম, আপনি এটাকে কম্পেনসেট করার চেষ্টা করবেন কি করে? কম্পেনসেট চেষ্টা করবেন এখন, ওকে, এখানে অ্যাটমসফিয়ার অক্সিজেন কম, ইভেনচুয়ালি ব্লাডে অক্সিজেন কম, পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন কম, আমার রেসপিরেটরি সেন্টার স্টিমুলেট করবে, ভেন্টিলেট কর। সে যখন বেশি বেশি ভেন্টিলেট করবে এলিমিনেট করে দিবে কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড বেশি বেশি যখন এলিমিনেট করে দিবে তখন সে তৈরি করবে রেসপিরেটরি অ্যালকালোসিস। মাসুম ভাইয়ের অ্যাসিড বেস ডিজঅর্ডারের ক্লাসটা যে করেন নাই করে নিন, ঠিক আছে, ফ্রি। এই গ্রুপে যারা আছেন তাদের জন্য ফ্রি। কি বলে, পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড, তারপরে হলো আহ
স্টেরিওটাইপ ব্রেক করবো, ঠিক আছে, আইসেন এই বুঝি ক্লাস করতে, ওকে, কোনো সমস্যা নাই। আহ, মানে ইউল বি ইউল বি থ্যাঙ্কফুল, নিজের প্রতি থ্যাঙ্কফুল হবেন, আমার প্রতি থ্যাঙ্কফুল হবেন, ওকে। আমার কথা যারা আমার কথা আজকে প্রথমবার শুনতেছেন তাদের কাছে মনে হতে পারে, ও ভাই রে ভাই, ভাই তো মনে হয় সো মাচ অ্যারোগেন্ট অর সামথিং লাইক দ্যাট। ইয়া, আই গেট ইট। কিন্তু আমার মেইন ইয়া হলো আপনাদেরকে কিছু এনার্জি রাখা, দেওয়া, আপনাদেরকে একটু এনার্জেটিক রাখা, ওকে। আই আই ডোন্ট নো, মেবি আমাকে কিন্তু সবাই এভাবে ইন্টারপ্রিটেট করে, ভাই খুব অ্যারোগেন্ট, রাইট? আই ডোন্ট নো, মেবি আই এম, আই ডোন্ট নো। সো তারপরে কথা হলো যে কার্বন ডাইঅক্সাইড লেভেল কম, রেসপিরেটরি অ্যালকালোসিস। তারপরে কথা হলো হাই অ্যালটিটিউড সিকনেস গুলো কিভাবে নিয়ে আসে, এই সিমটম গুলো কই থাকবে প্রশ্নে, বলবে যে বলো হাই অ্যালটিটিউডে গেলে কি সিমটম হয়। ও মাই গড, আল্লাহ বাঁচাইছে। এই যে ডিসিশন নিছেন ইউএসএমএলই দিবেন, তার মানে অনেক নেগেটিভিটি, অনেক চুলকানিমূলক প্রশ্ন, অনেক টর্চার, অনেক ডিসরেসপেক্টফুল এনভায়রনমেন্ট থেকে আপনি ওভারকাম করে চলে আসছেন। এই যে ডিসিশন নিছেন এটাই আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একটা অনেক বড় রহমত, অনেক বড় নিয়ামত। আল্লাহ আপনাকে ইয়া দিছে, কোনোভাবে সেখান থেকে সেভ করছে। কি টর্চার, কি মানে জুলুমের কোশ্চেন, কি নাইচা নাইচা দুলে দুলে হেলে দুলে কোশ্চেন করি আমরা, হ্যাঁ, স্টুডেন্টদেরকে। এগুলো কিচ্ছু আসবে না পরীক্ষা। তারপরের কথা হলো মানে এসব ঢঙের জিনিস আসবে না, ঠিক আছে। তারপরে কথা হলো ক্রনিক ইনক্রিজ ইন দা ভেন্টিলেশন, ভেন্টিলেশনও বাড়াচ্ছে, ক্রনিক্যালি বাড়বে, ক্রনিক্যালি তার রেসপিরেটরি অ্যালকালোসিস হবে। 48 ঘন্টা পরে সেই রেসপিরেটরি অ্যালকালোসিসকে আমি এখন কম্পেনসেশন করার চেষ্টা করব। এই যে সবাই এখন, আমি কি পারি না, আমি তো পারি, রেসপিরেটরি অ্যালকালোসিস এর কম্পেনসেশন হবে মেটাবলিক কিডনি দিয়ে, এটা পারি। ওকে, একটু পারলেই চলবে, বুঝছেন, সিরিয়াসলি একটু পারলেই চলবে। এইটুকু যদি বলতে পারছেন, পাস আপনি। তারপরে কথা হলো এখন ইরাথ্রোপয়েটিন বাড়াও, ইরাথ্রোপয়েটিন বাড়াইতে তো সময় লাগবে বাপ। কেন সময় লাগবে বলেন তো? আজকে কলোরাডো গেলাম, আজকে আমি হাই অ্যালটিটিউডে গেলাম, আজকে আমার অক্সিজেন কমে গেছে। কেন মাসুম ভাই পারেন না আজকে আপনি একটু ইরাথ্রোপয়েটিন বাড়ায় দিতে? কি সমস্যা? সমস্যা আছে, কারণ ইরিথ্রোপয়েটিন এটা একটা প্রোটিন। ইরিথ্রোপয়েটিন এটা একটা প্রোটিন, প্রোটিন এক্সপ্রেশন হবে জিন লেভেলে, জিন মডিফাই হতে সময় লাগে, ঢঙের জিনিস না এটা। এই জন্য স্টেরয়েড অ্যাকশন করতে সময় লাগবে, স্টেরয়েড হরমোন অ্যাকশন করতে সময় লাগবে, স্টেরয়েড ড্রাগ অ্যাকশন করতে সময় লাগবে। যে কোনো মেকানিজম যেখানে প্রোটিন এক্সপ্রেশন হয় সেটা হতে সময় লাগবে, জিন এক্সপ্রেশনের এই মডিফিকেশন হতে সময় লাগবে। সময় দেন, চুপচাপ থাকেন। আমাদের ব্রেনটাও একটু চেঞ্জ হবে, ব্রেনের এই চেঞ্জটা আসতে বুঝে বুঝে পড়ার জন্য, থিঙ্ক করার জন্য সময় লাগবে, সময় দিতে হবে, ওকে। আমার মেন্টরশিপ নেওয়ার জন্য আমি সবসময় তিনটা জিনিস বলি। নাম্বার ওয়ান, ট্রাস্ট। কথা কই একটা বিশ্বাস করে না। এই যে কই যে খালি একটু করলেই চলবে, একটুকু পড়লেই চলবে, খালি একটু ফলো করো কাজে দিবে, বিশ্বাস যদি কেউ করতো অনেকে মেডিকেলে আগেই পরীক্ষা দিয়ে দিতে পারতো। দুই কালপিট আছে আমার এখানে জয়েন করছে, ওই দুই কালপিট এখনো পরীক্ষা দেয় নাই, অনেক কিছু হয়তোবা বিশ্বাস করে নাই, হয়তোবা বিশ্বাস করছে ইমপ্লিমেন্ট করে নাই। নাম্বার টু, পেশেন্স। বারবার বলি যে মানে পেশেন্ট যদি না থাকে আপনি নিজে বার্স্ট হয়ে আমার সাথে সম্পর্ক ছিন্ন করবেন। ইউএসএমএল এটা একটা লং জার্নি, ইট ক্যান বি 3 ইয়ার্স, ইট ক্যান বি 5 ইয়ার্স, ইট ক্যান বি 7 ইয়ার্স। সো আপনার মধ্যে একটা ক্যারেক্টার ডেভেলপ করতে হবে, আমার সাথে ডিল করা না, শুধু আপনার নিজের মধ্যে একটা ক্যারেক্টার থাকা লাগবে, সেটা হলো পেশেন্স। সো মেনি টাইম ইউ উইল ফিল জাস্ট আই এম ফ্রিকিং আউট, আই এম বার্নড আউট, আই এম অ্যাবাউট টু গিভ আপ। এটা শুধু আপনি না, এটা আমিও ফিল করি, আমরা সবাই এইভাবে ফিল করি। উই জাস্ট ডোন্ট গিভ আপ, দ্যাটস ইট। আপনার ছেলে পিলে হবে, আপনার মানে মাথা টাথা আল্লাহ জ্বলে যাবে ভাই, বুঝছেন? বাচ্চা, স্পাউস, ইন লস, মানে জীবনে যত সামনের দিকে আগাবেন তত বেশি কেওয়াস আর কেওয়াস। পেশেন্সের একটা উপায়, আল্লাহ তুমি আমারে বাঁচাও, তুমি আমারে হেল্প করো, হাম্বল, হিউমিলিটি, এটাকে বলা হয় হিউমিলিটি। যত বেশি ডিফিকাল্টি আপনার লাইফে আসবে আপনার বডি তত বেশি রিল্যাক্স করতে হবে। আরো ডিফিকাল্টি আসবে, আরো বেশি বডিটাকে নরম করবেন, রিল্যাক্স করবেন, আল্লাহর কাছে সাহায্য যাবেন, একসেপ্ট করে নেবেন। কখনোই মুখ দিয়ে বলবেন না যে না আই এম গিভিং আপ, আমি আর এটা করব না, মানে টার্মিনাল ডিসিশন নেবেন না। আপনার ভেতর থেকে আর্জ আসবে বারবার টার্মিনাল ডিসিশন নেওয়া। সবসময় জিনিসগুলোকে একটু পেছানোর চেষ্টা করবেন। অনেক সময় অনেক এংজাইটি আসবে, আমার এখন কি হবে ভাইয়া। ইউ ডোন্ট হ্যাভ টু আস্ক দিস নাও। আপনার এখন কি হবে ভাইয়া, আজকেই অ্যান্সার লাগবে আপনার কি হবে। লেটস সি, চেষ্টা করতে থাকেন, সময় বলে দিবে আপনার কি হবে। টেক এ ডিপ ব্রেথ, একটু স্লো, ওকে। এই ইম্পালসিবিলিটি গুলো প্রকাশ পায়, ইম্পালসিবিলিটি গুলো প্রকাশ পেলে রিলেশনশিপ এফেক্টেড হয়।
তো যেটা করতে হবে সেটা হলো পেশেন্স ডেভেলপ করতে হবে। অনেক সময় আমি আপনার মেসেজে রিপ্লাই দিব না, অনেক সময় অনেক কিছু করতে পারবো না ডিউ টু ব্যস্ততা। মাইন্ড খাওয়া যাবে না, কষ্ট পাওয়া যাবে না, পেশেন্স শো করতে হবে, ঠিক আছে? অনেক সময় বলবো 3 মাস পরে চেঞ্জ দেখবেন, 3 মাস ওয়েট করতে হবে। অনেক সময় বলবো 1 মাস পরে চেঞ্জ বুঝবেন, 1 মাস ওষুধ খাওয়া লাগবে, একটু ওয়েট করা লাগবে। 3 নাম্বার কথা হলো অবিডিয়েন্ট হওয়া। আপনি বিশ্বাস করছেন আমার কথা, আপনি পেশেন্ট, কিন্তু আপনার কথা কইলে আপনি কথা শুনেন। দেয়ার আর সাম কম্পোনেন্ট আপনি কথা শুনেন না, এটা আমি বুঝি। less than 5% স্টুডেন্ট আমার কথা শুনে, মানে পুরোপুরি শুনে। আমিও এরকম, এই জন্য আমি বুঝি এটা একটা ব্যক্তি স্বাধীনতা। 100% কথা শোনা সম্ভব না, যত বেশি শোনা যায় ততটুকু। আর যেটা করা যাবে না সেটা হলো বেদাত করা যাবে। বেদাত মানে নতুন কিছু ইমপ্লিমেন্ট করিয়ে। আমি আপনারে বলছি ফার্স্ট এড এভাবে পড়েন, ইওয়ার্ল্ড এভাবে পড়েন, ওইটা এভাবে পড়েন। এখন আমার এই কথাগুলো আপনি 100% ফলো করতে পারেন না, 80% ফলো করছেন, 70% ফলো করছেন, ইউ উইল বি সুপার সাকসেসফুল। আপনি করছেন কি, মাঝখানে ঢুকাই দিচ্ছেন আরেকটা, মাঝখানে ঢুকে দিচ্ছেন আরেক প্ল্যান, আরেকটা প্ল্যান, আরেকটা প্ল্যান, বেদাত করে ফেলতেছেন। তখন আপনার মানে প্রিপারেশন অনেক অনেক বেশি এফেক্টেড হবে, ঠিক আছে? কারণ একটা কথা মনে রাখবেন, আপনাকে যে অ্যাডভাইস গুলো দেওয়া হয় এগুলো অনেক দিনের ট্রায়াল অ্যান্ড এররের পরে ডেটার মাধ্যমে এই অ্যাডভাইস গুলো আসে, এমনি এমনি আসে নাই। আমি স্টুডেন্টকে গাইড করতেছি 2012 সাল থেকে, ঠিক আছে? আমি নিজে অনেক মিস্টেকের মাধ্যমে শিখছি। অথবা আপনি ওই জিনিসটা হলো, এটাকে বলা হয় হুইল রিইনভেন্ট করা। আপনি হয়তো চাকা পুনরায় আবার চাকা আবিষ্কার করতে কইরা বসে আছেন, ঠিক আছে? এই জন্য বিশ্বাস করতে হবে, যেটা বলবো সেটা ফলো করেন, নতুন কিছু ইমপ্লিমেন্ট করেন না, নতুন কোনো কিছু ট্রায়াল করেন না। ইনশাল্লাহ ইউল বি সাকসেসফুল। ইট ক্যান বি এ ভেরি লং টার্ম রিলেশনশিপ, and of course toxic one, toxic relationship. You'll not feel safe around me. Okay, ইনশাল্লাহ। সো অ্যাগেন, আরেকটা জিনিস যেটা, আমাদের মধ্যে আরেকটা বাঙালি ক্যারেক্টার আছে, অন্য মেন্টরের বদনাম না করলে নাকি আরেকটা মেন্টরের কাছে আসা যায় না। আমার সাথে যদি এই কাজ করেন আমি কিন্তু রাইড মার্ক করে রাখবো। আমি জানি প্রথম ক্লাসের পরে আমি কিছু টেক্সট পেতে পারি, সাথে সাথে টেক্সট দিলে দিবেন না দয়া করে, এটা খুবই ইন্টিমিডেটিং, খুবই অ্যানোয়িং। অফকোর্স না, অফকোর্স না। আমি খুব মেনটেন করি, ডিস্টেন্স মেনটেন করি ফর মাই মেন্টাল ওয়েলবিং, ফর মাই ফ্যামিলি। আমি কাজ, ফ্যামিলি সব একসাথে এলোমেলো করে একটা ভেবা জায়গা করতে পারি না। পরে আমার বউ জিগাবে, তুমি তুমি কারে মেসেজ দাও, তোমার কি মেসেজ দেয়? এই কোশ্চেন কত ডিফিকাল্ট কোশ্চেন, এটা একটা হাজবেন্ড জানে, এবং যে ওয়াইফ করে সেও তারও জানালো। সো আমাকে একটা করতে হবে, লিমিট করতে হবে। ওকে, তা কি কি বলতে চাইছিলাম? ভুলে গেছি কি বলতে চাইছিলাম। ওকে, এনিওয়েজ, আসলে এরকম অনেক ইম্পর্টেন্ট কথা আছে। টেক হোম মেসেজ হলো পেশেন্স, পারসিস্টেন্স, ট্রাস্ট, সামনে আগানো আস্তে আস্তে। ঠিক আছে, সময় লাগবে, বাট হবে ইনশাল্লাহ। ও, যেটা বলতে চাইছিলাম, নেভার এভার অন্য কোনো মেন্টরের বদনাম আমার কাছে করা যাবে না। নেভার। আপনি ডিসাইড করছেন, আপনি বুঝছেন, আপনি গেছেন, তার কিছু ভালো দিক আছে, তার কিছু খারাপ দিক আছে, কখনো বদনাম করা যাবে না, নাম্বার ওয়ান। কারণ আপনি আমার কাছে বদনাম করা অন্য কারো, মানে আমার নামে বদনাম আরেক জায়গায় করবেন, হুইচ ইজ ইউ আর মোর দ্যান ওয়েলকাম। বদনাম করলে আমার যেটা হবে, আমার বাম সাইডে উনি অনেক ভারী হয়ে বসে আছে, বাম সাইড কিছুটা হালকা হবে। আমি অনেক খুশি হব যদি আমার বদনাম করেন। সো নাম্বার ওয়ান, এটা করা যাবে না, এটা পছন্দ করি না। Be respectful, be thankful to everyone, your spouse, your family, your mentors, everything happened to your life, be grateful. Anything happened in your life, there is a reason for that, এমনি এমনি ঘটে নাই, ঠিক আছে? হয় there is a good reason for that, or there is something mistake, যে মিস্টেকটা আপনি করছেন এটা রেসপন্সিবিলিটি আপনার। ওয়েল, এখন এখান থেকে আমি কতটুকু ব্যাড ফিল করবো, ব্যাড ফিল করার চেয়ে মিস্টেক থেকে কিছু শিক্ষা নেওয়াটা বেশি ইম্পর্টেন্ট। এরকম যদি কেউ থেকে থাকেন যে ভাই আসলে আমার কোনো মেন্টর নাই, আমি একা একা প্রিপারেশন নিছি, ইউ আর মোর দ্যান ওয়েলকাম। আমি আপনাকে মেন্টরিং করার জন্য মানে নেক্সট জার্নির জন্য মেন্টরিং করার জন্য আমি আমি আছি, কোনো সমস্যা নাই। কিন্তু আমার মেন্টরিং কিন্তু কাস্টমার কেয়ার না, এটা বুঝতে হবে। কিছু মেন্টর আছে ওরা কাস্টমার কেয়ার সাপোর্ট দিতে খুব মানে এক্সপার্ট, আমি কিন্তু কাস্টমার কেয়ার না। ওকে, যদি ট্রুলি মেন্টরিং চান, গাইডেন্স চান, অনেস্টলি সেটা দেওয়া যাবে ইনশাল্লাহ। আর এই সেশনের পরে আপনার ইউএসএমএল এর ফাইনাল স্টেজের প্রিপারেশনে কিভাবে একটা রোলার কোস্টার প্রিপারেশন নেবেন সেটাও আমি বলে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? এই 1 মাসের মধ্যে ফার্স্ট এড পড়ার সাথে সাথে যে কাজটা করবেন সেটা হলো, ইওয়ার্ল্ডে কোনো জায়গায় যদি কোনো ঘাটতি থাকে যে ইওয়ার্ল্ড পুরোটা শেষ হয় নাই, সেগুলোতে ফোকাস করে সেগুলো শেষ করার চেষ্টা করেন। আমি এরপরে আপনাকে হেল্প করবো ইনশাল্লাহ। ওকে, আফটার দিস 1 মান্থ, দুইটা কথা আমি শুনতে চাই। ভাইয়া, পুরো ইওয়ার্ল্ড আমার একবার করা হয়েছে, আলহামদুলিল্লাহ। নাম্বার টু, আপনি যে ফার্স্ট এড পুরোটা পড়াইছেন, পুরোটা আমি আপনার সাথে সাথে একবার পড়ে শেষ করছি।
যে যে এরিয়াতে আমার সাবজেক্টিভ ফিলিং অফ উইকনেস ছিল, সেগুলোকে আমি রিকভার করছি আলহামদুলিল্লাহ। এই তিনটা কথা আমি শুনতে চাই, বা দুইটা কথা আমি শুনতে চাই। দেন আই উইল গাইড ফর দ্য নেক্সট স্টেপ। ওকে? 1 মাস টাইম। মাঝখানে কোনো রকম ব্যাড ফিল রাখা যাবে না। সারাক্ষণ খালি শুক্রিয়া করতে হবে আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমাকে যা দিছো, তুমি আমাকে যে পর্যন্ত আনছো, যতটুকুই আনছো, আমি ততটুকু অনেক হ্যাপি আলহামদুলিল্লাহ। আমার হাত আছে, পা আছে, খাইতেছি, দাইতেছি, ভালো একটা মানে এভরিথিং গুড। দিন দিন ওজন বাড়তেছে, আবার কি আবার দুঃখ কোথা থেকে আসে? কোনো দুঃখ নাই আজকে থেকে। ঠিক আছে? নো কমপ্লেন, খালি গ্র্যাটিটিউড আর গ্র্যাটিটিউড। আগে মনের ভিতর থেকে সকল ব্যাড ফিলিং গুলোকে এলিমিনেট করার আগে একটা হেলদি এবং এনার্জেটিক মাইন্ড ডেভেলপ করে। তো আজকে থেকে নিজের নিয়ে কোনো কমপ্লেন নাই, এনভায়রনমেন্ট নিয়ে কোনো কমপ্লেন নাই, কাউরে নিয়ে কোনো কমপ্লেন নাই। যা আছে যেভাবে আছে, এ পর্যন্ত যা হয়েছে আলহামদুলিল্লাহ। নাম্বার ওয়ান। নাম্বার টু, যা হয়েছে এটার উপর বেস করে ফিউচারে কি হবে? ইনশাল্লাহ ভালো কিছু হবে, বি হোপফুল। সো একটা ওয়ার্ড দিয়ে পিছন ফিক্স, সেটা হলো গ্র্যাটিটিউড দিয়ে পাস্ট ফিক্সড। 2 নাম্বার ওয়ার্ড হোপফুল, হোপফুল দিয়ে ফিউচার ফিক্সড। ফিউচার নিয়ে যত এংজাইটি আসবে, একটা কথা, ইনশাল্লাহ ভালো হবে, ইনশাল্লাহ আমার রেজাল্ট ভালো হবে, ইনশাল্লাহ আউটকাম ভালো হবে, ইনশাল্লাহ আল্লাহ আমাকে গাইড করবে, ইনশাল্লাহ কোনো একটা কিছুর ব্যবস্থা হবে, আমি চেষ্টা করে যাব। ঠিক আছে? 2 নাম্বার দিয়ে হলো ফিউচার ফিক্স। 3 নাম্বার জিনিস হলো ডিটারমিনেশন। আই এম ভেরি ডিটারমাইন্ড। ফ্রম টুডে আমি প্রুফ করব যে আমি অনেক মোটিভেটেড। আমি আমি সত্যিকার অর্থে অনেস্টলি আমি এটা চাই। আমি যদি এটা অনেস্টলি চাই, তাহলে আমি কেন ভোর 5টার সময় ঘুমতে করি না? আমি যদি এটা সত্যি অনেস্টলি চাই, ইউএসএমএল যদি আমি চাই, তাহলে আমি কেন ডিসিপ্লিন হই না? কেন আমি রাত 9টার মধ্যে মোবাইল অফ করি না? কেন আমি 11টার মধ্যে রাত্রে ঘুমাইতে যাই না? কেন আমি লেট ক্যাফিন কনজাম্পশন কমাইতে পারি না? কেন আমি ফেসবুক টিপাটিপি কমাইতে পারি না? কেন আমি সকাল 5টার সময় ঘুম থেকে উঠতে পারি না? নিজে রেসপন্সিবিলিটি নিব, নিজে ডিটারমাইন্ড হবো, অন্য কাউরে নিয়ে কমপ্লেন করবো না। আমার কে সাপোর্ট দেয়, আমার কে সাপোর্ট দেয় না, আমার ফ্যামিলি সাপোর্ট আছে নাকি আমার ফ্যামিলি সাপোর্ট নাই, এই এগুলো কোনো কথাই নাই। তুমি আজকে 4টার সময় ঘুম থেকে উঠো নাই কেন, আগে সেটা বলো। এটার বিচার আগে হবে। ওকে? লাস্ট 1 সপ্তাহে কেন তুমি 20 ঘন্টা মোবাইল টিপছো, সেটার বিচার আগে হবে। তারপরে আমরা অন্য কথা বলবো, কেন ফ্যামিলি সাপোর্ট নাই, কেন আমার টাকা পয়সা কম, কেন আমার ফিনান্সিয়াল সমস্যা, কেন আমার এটা, কেন আমার বাংলাদেশের মেডিকেল এডুকেশনের সমস্যা। এই কথা পরে হবে, আগে বিচার হবে। কেন তুমি ঘুমের থেকে 5টার পরে উঠো? কেন তুমি লাস্ট 1 সপ্তাহে 20 ঘন্টা মোবাইল টিপাইছো? কেন তুমি এরকম লেম জিনিস পোস্ট করো? ওই লেম জিনিস ভাই আপনিও পোস্ট করেন, আই নো। ঠিক আছে? বেশি সিরিয়াস হয়ে যাচ্ছিল জিনিসের জন্য একটু ডাইলুট করে দিলাম। আসেন আগাই। 1 নাম্বার, উইল বি ভেরি ভেরি গ্রেটফুল টু এভরি ওয়ান। কোনো কথা নাই, আল্লাহ তুমি আমার বাঁচায় রাখছো, আমি আর কিচ্ছু চাই না। ভাত খাইছেন আজকে সবাই? যারা যারা ভাত খাইছেন হাত তুলেন, থ্যাঙ্কফুল হন। শেষ। 1 নাম্বার, গ্রেটফুল। কোনো কমপ্লেন নাই কাউরে, নিজের নিয়েও নাই, অন্য কাউরে নিয়ে নাই। নিজে তো ভাই অনেক ভুল করে ফেলছি আসলে, অনেক মানে ভেড়াচেরা করে ফেলছি। ফর গিভ ইউর সেলফ, হুইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আর হবে না ইনশাল্লাহ, আর করবো না, আমি আজকে থেকে ডিটারমাইন্ড। তাহলে 1 নাম্বার জিনিস যেটা, সেটা সেটা কি? সেটা হলো গ্রেটফুলনেস, গ্র্যাটিটিউড দিয়ে পাস্ট ফিক্স, ডিটারমিনেশন দিয়ে প্রেজেন্ট ফিক্স, হোপফুল দিয়ে ফিউচার ফিক্স। নাও ইউ হ্যাভ এ সলিড মাইন্ড, নাও ইউ হ্যাভ এ ভেরি গুড মাইন্ডসেট টু মুভ ফরওয়ার্ড। ওকে? ওই রকম একটা মাইন্ড নিয়ে আসবেন আমার কাছে, অনেস্ট অ্যান্ড ওপেন, উইথ লটস অফ রিসেপ্টর। যে কথা বললে আপনি কথা মানার মানে মানতে পারবেন। দেন আই উইল গাইড ইউ। ওকে? অলরাইট, লেটস মুভ। রেসপন্স টু এক্সাস, সরি, 2,3 বিপিজি কিভাবে হেল্প করে, মেটাবলিক কিভাবে শিফটটা হচ্ছে, সেলুলার চেঞ্জ কি কি হচ্ছে, মাইটোকন্ড্রিয়া বেড়ে যাচ্ছে, রিনাল এক্সক্রিশন কখন বাড়তেছে। রিনাল এক্সক্রিশনটাকে ফ্যাসিলিটেট করার জন্য অ্যাসিটাজোলামাইড ট্রিট করা যায়। লম্বা সময় যদি কেউ এরকম হাই অ্যালটিটিউডে থাকে, তাহলে তার ক্ষেত্রে কি হতে পারে? পালমোনারি হাইপারটেনশন হতে পারে। কেন? লাংসের পালমোনারি ভাস্কুলাচারটা হলো ইউনিক, যেখানে হাইপোক্সিয়া হলে ভেসো কনস্ট্রিকশন হয়, বডির আদার পার্টে হাইপোক্সিয়া হলে ভেসো ডাইলেশন হয়। ওকে? ব্রেক লাগবে কিনা বলেন? আমি জানি অনেক লম্বা সময় ধরে পড়াচ্ছি, বকর বকর করতেছি। ব্রেক লাগবে একটু, নাকি অ্যাটেনশন দিতে পারতেছেন? কারণ যে যে পড়ায় তার জন্য অ্যাটেনশন দেওয়া কোনো ঘটনা না। আপনার অ্যাটেনশন দিতে পারতেছেন কিনা বলেন? অলরেডি 4টা উইকেট পড়ে গেছে কিন্তু। লাগবে না।
গুড। কিচ্ছু লাগবে না, শুধু আল্লাহরে লাগবে, আর কিচ্ছু লাগবে না, ঠিক আছে? এই 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 কনফিডেন্সটা আসে না কেন? কনফিডেন্স আসে না কেন আমি জানি, বলবো না, বললে অফেন্ডেড হবে। সারা দিন করি আকাম কম, এই কারণে এই কনফিডেন্স আসে। ঠিক আছে, আমাদের কি বলে, মানে প্রিফ্রন্টাল কর্টেক্স বলতে একটা কথা আছে। সারা দিন দুই নাম্বারই, সারা দিন ফাও কথা, সারা দিন এটা সেটা এগুলি করি তো আল্লাহর কাছ থেকে দূরে চলে আসি। নামাজ পড়ি না, নামাজের সময় হাম্বল না, সুন্দর করে একটু সময় নিব, একটু নরম করে দাঁড়াবো সামনে, এটা না। কথা আমি একটু আল্লাহর কাছে যে একটু কৃতজ্ঞ হব, যে আল্লাহ তুমি এই যে আমার সকালবেলা ঘুমের থেকে উঠেছো, থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া, কত ভালো রাখছো। এগুলি না, ফেসবুক দেখে খালি আমরা খুঁজতা খুঁজতা খালি কমপ্লেন বাইর করুম, খুঁজতা খুঁজতা খালি বাইর করুম যে কারে হেট করা যায়। কলিগ ভালো না, হাজবেন্ড ভালো না, হাজবেন্ড কবে বউ ভালো না, ফ্রেন্ড ভালো না, রিলেটিভরা ভালো না, গ্রামের রিলেটিভরা ভালো না, বাংলাদেশের অমুক ভালো না, সমুক ভালো না, দাদারা ভালো না, দাদি ভালো না, নাতি ভালো না, শ্বশুর ভালো না, ইনলস এর ফ্যামিলি ভালো না, কেউ ভালো না। ভালো খালি কুত্তা বিলাই। ফেসবুকে খালি হেড স্পিচ শিখাবে, মানুষকে হেড করো আর কুত্তা বিলাইরে লাভ করো, দিস ইজ দ্য স্টাইল। এই স্টাইলের দিকে আগাচ্ছি আমরা, ঠিক আছে? আর আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই। সবকিছু, কোনো সাকসেস আসলে হার্ড ওয়ার্ক পেইড অফ, ও হার্ড ওয়ার্ক করে এই পর্যন্ত আসছে, ঠিক আছে? আমার খালাতো ভাই জায়গায় আমি জন্মাইলে আমার হার্ড ওয়ার্ক করেও কিচ্ছু হতো না। আপনি জন্ম যদি একটা রিক্সাওয়ালার পরিবারে হইতো, হার্ড ওয়ার্ক করেও কিছু করতে পারতেন। সো হার্ড ওয়ার্ক পেইড অফ না। বি হাম্বল, বি নাইস। আল্লাহ আমাকে অ্যালাউ করছে তাই এটা হয়েছে, আল্লাহ আমাকে গাইড করছে তাই এটা হয়েছে, ঠিক আছে? সো যখন আমরা এরকম গ্র্যাটিটিউড থাকে না, যখন আমরা নরম হই না, আল্লাহর কাছে যাই না, তখন আমাদের সাথে আল্লাহর সাথে একটা ডিসকানেকশন হয়ে যায়। তখন আমরা নিজেরা নিজেদের রেসপন্সিবিলিটি নিতে থাকি বেশি বেশি। যখন আমরা নিজেরা নিজেদের রেসপন্সিবিলিটি বেশি বেশি নিতে থাকি, তখন আমরা একটা সময় হোপলেস হয়ে যাই। যখন আমরা হোপলেস হয়ে যাই, তখন আমরা বলি কেউ হেল্প করে না। একটু মিলাই দেখবেন আমাদের জেনারেশন এভাবে চিন্তা করে কিনা, একটু মিলাবেন। কারণ আমি নিজে এক্সট্রা ক্রেডিটটা নেওয়া শুরু করি, আমি করতেছি, দিস ইজ মাই জব। নিজেরে বেশি লাভ করি, নিজেকে বেশি প্রায়োরিটি দেই, তা নিজে বেশি রেসপন্সিবিলিটি নেই। নিজের রেসপন্সিবিলিটি বেশি বেশি নিতে নিতে আমি বার্ন আউট হই। বার্ন আউট হইতে হইতে আমি ফিউচার নিয়ে অ্যাংজাইটি করি। কারণ আমি তো কোনো ওয়ে ওয়ে খুঁজে পাই না যে কেমনে দুয়ে দুয়ে চার হবে। এই টোটাল বার্ন আউট মোমেন্টে এখন আমার কাছে মনে হয় আমার তো বিপদ করে। তখন আমরা আবার সাকসেসফুল মানুষটি বলি, যারা সাকসেসফুল হয় তারা হলো লাকি। অর্থাৎ নিজে যখন সাকসেসফুল হই তখন বলি আমার হার্ড ওয়ার্ক, অন্য মানুষ যখন সাকসেসফুল হয় তখন বলি এটা লাক। অর্থাৎ আমাদের ব্রেনটা টোটালি স্ক্রুড আপ, টোটালি স্ক্রুড আপ। ফিক্স করার জন্য কয়েকটা ওয়ার্ড আপনাকে বলতেছি, খুব ভালো করে শুনেন। ইটস ইম্পর্টেন্ট, ওকে? ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আজকে লেকচারে এটা অন্তত অ্যাডপ্ট করেন। খালি মাফ করে দিবেন, সবাইরে মাফ করে দিবেন, ঠিক আছে? এবং গ্র্যাটিটিউডের প্র্যাকটিস করবেন। খুব হ্যাপি ফিল করবেন, ট্রাস্ট মি। আসলে আসলে অনেক অনেক হ্যাপি ফিল করবেন। আমি এটা ডিটেলসে গেলাম না, ডিটেলসে গেলে আর আমি ফার্স্ট এড পড়াতে পারবো না। আর বাকি কথা তো বললামই, কিভাবে পাস্ট ফিক্স করবেন, কিভাবে প্রেজেন্ট ফিক্স করবেন, কিভাবে ফিউচার ফিক্স করবেন, দ্যাটস ইট। নেগেটিভ এনার্জি মানে হলো হেট। যত বেশি হেট করবেন, যত বেশি কমপ্লেন নিয়ে নাড়াচাড়া করবেন, তত বেশি আপনার ভেতরে শক্ত হয়ে যাবে সবকিছু, মানে ই। কিন্তু ভাই আসলে তো জিনিসগুলো এরকম, আই নো, অস্বীকার করি না। আপনার আশপাশ এরকম, আমার আশপাশ কি এরকম না ভাই? আমি তো ভাই ম্যারিড মানুষ, কি আজব। এগেন, দুষ্টামি করছি, ঠিক আছে? এরকমই। কিন্তু এরপরও জাস্ট ইউনো, একদম আল্লাহ যখন আপনাকে জিজ্ঞেস করবে যে বলো মাসুম দুনিয়ায় কয়দিন ছিলা, কি হবে আমার রিপ্লাই জানেন? আমার রিপ্লাই হবে এক সকাল ছিলাম, অথবা এক বিকাল, অথবা পার্ট অফ সকাল আর পার্ট অফ বিকাল। অর্থাৎ যে অনেক ভালো আছে, আরে দেখে আপনার কাছে মনে হচ্ছে অনেক ভালো আছে হয়তোবা, এটাও দিন শেষে মিনিংলেস। অথবা অনেক খারাপ আছে, এটাও দিন শেষে মিনিংলেস। এই জন্য এত ফোকাস করা দরকার নেই, ঠিক আছে? ফোকাস করি যেটা আমাদের জন্য মিনিংফুল। আমাদের জন্য মিনিংফুল যতটুকু লাইফ আল্লাহ আমাকে দিছে, যেটা আমার করতে ভালো লাগে, যেটা করতে ভালো লাগে তা না, সেটা করতে আমার জন্য মিনিংফুল। আমি আমার একজন কন্ট্রিবিউটিং মেম্বার হব, আমি আমার ফ্যামিলিতে। আমি সবার জন্য হেল্পফুল হব। আমি কনস্ট্রাকটিভ মানুষ হব, ডিস্ট্রাকটিভ মানুষ হব না। এটা হলো আমার লাইফের মোটো।
এবং এই কাজগুলো আমি আমার এই ক্যারিয়ারের মাধ্যমে অর্জন করবো ইনশাল্লাহ। সেটার একটা প্ল্যান হিসেবে, পার্ট হিসেবে আমি ইউএসএমডি দিব। এভাবে ভেঙে নিতে হবে, ভাঙতে হবে আমাদের পারপাসটাকে। ঠিক আছে, ইনশাল্লাহ পারবেন আপনারা সবাই। ওকে, কারণ একদম খুব কাছাকাছি চলে আসছে পরীক্ষা। রেসপন্স টু এক্সারসাইজ, এক্সারসাইজ যখন করি, এক্সারসাইজে কি হয়েছে? এক্সারসাইজ করলে সমস্যা কি? এক্সারসাইজ করলে এক নম্বর সমস্যা, ভাই অক্সিজেনের ডিমান্ড বেড়ে গেছে আর কার্বন ডাইঅক্সাইড প্রোডাকশন অনেক বেশি হচ্ছে। তো আগে বুঝেন সেন্ট্রালি কি ঘটনাটা ঘটতেছে, এখন কি কি করবেন। তার মানে কি আপনার ঘটনা তো কোথায় মাসেল আবার কোথায় লাংস, তার মানে একটা ব্লাডের একটা কিছু করতে হবে। তাহলে হার্ট রেট বাড়ায় দেন, স্ট্রোক ভলিউম বাড়ায় দেন, ব্লাড ফ্লো বাড়ায় দেন, পালমোনারি ব্লাড ফ্লো বাড়ায় দেন। পালমোনারি ব্লাড ফ্লো যদি বেড়ে যায়, তখন ভেন্টিলেশন পারফিউশন রেশিওটা বেড়ে যাচ্ছে ফ্রম বেস টু অ্যাপেক্স। ঠিক আছে, বেস টু অ্যাপেক্স, বেস থেকে অ্যাপেক্সে কিভাবে চেঞ্জটা হচ্ছে। ওকে, বিকামিং মোর ইউনিফর্ম। আমরা বলছিলাম যে উপরের দিকে ওয়েস্টেড ভেন্টিলেশন, ভেন্টিলেশন মানে ওয়েস্টেড ভেন্টিলেশন, রাইট? সো সেটা ওয়েস্টেড ভেন্টিলেশন করা যাবে না, ব্লাড ফ্লো বেশি বেশি পাঠাতে হবে। তাহলে কি কি চেঞ্জ হয়? সুপার ডুপার ইম্পর্টেন্ট এক্সারসাইজে। মিথেমোগ্লোবিন জিনিসটা কি, মিথেমোগ্লোবিনে কি কি চেঞ্জ হয়? চকলেট কালার ব্লাড, এটা হলো একটা বাজওয়ার্ড, এই কথাটা যদি আসে আমরা পড়বো। মিথেমোগ্লোবিন, মিথেমোগ্লোবিনেমিয়া কখন হয়? এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। মিথেমোগ্লোবিন ফর্মেশন হওয়া মানে হলো ফেরাস থেকে ফেরিক ফর্মে হওয়া মানে হলো অক্সিডেটিভ স্ট্রেস। এই অক্সিডেটিভ স্ট্রেস হতে পারে নাম্বার ওয়ান, রিসেন্ট ইনিশিয়েশন অফ ড্যাপসন। নাম্বার টু, লোকাল অ্যানেস্থেটিক বেনজোকাইন। এই ড্যাপসন এবং বেনজোকাইন, এটা যদি নিওনেটের ক্ষেত্রে শুরু করি, বাচ্চাদের ক্ষেত্রে শুরু করি, তাদের এটা রিস্ক বেশি। অথবা নাইট্রেট কন্টেনিং কোনো ফুড, নাইট্রেট কন্টেনিং কোনো কিছু, ঠিক আছে, সেখান থেকে হতে পারে। মিথিওমোগ্লোবিনেমিয়া যদি হয়, তাহলে আমি এটা ট্রিটমেন্ট করবো। মিথিওমোগ্লোবিনেমিয়ার সাথে না মিল আছে যেটা, সেটা হলো মিথাইলিন ব্লু এবং হলো ভাইটামিন সি। এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, পরীক্ষা এটা আসবে। সায়ানাইড ভার্সাস কার্বন মনোক্সাইড পয়জনিং। সায়ানাইড পয়জনিং কখন হয়, কার্বন মনোক্সাইড পয়জনিং কখন হয়? পরীক্ষাতে সিনারিও দেখে বোঝা যাবে। কার্বন মনোক্সাইড পয়জনিং হয়েছে হলো গ্যারেজের মধ্যে মোটর এক্সহস্ট, কার অন করে রাখছিল সেখান থেকে। গ্যাস হিটার, ইউএসএ তে গ্যাস হিটার বলতে একটা কথা আছে, অথবা ফায়ার ভিকটিম, সেখান থেকে। তিনটা সিনারিও আপনাকে পরীক্ষা আসার মতো। সায়ানাইড হলো সিনথেটিক প্রোডাক্ট কম্বালশন, অর্থাৎ কোনো গার্মেন্টস ফ্যাক্টরিতে আগুন লাগছে, সেখান থেকে হইতে পারে কম্বাস্টন। তারপরে অ্যামিগডালিন ইনজেকশন, কোনো কিছু খাইছে, কোন একটা সিড খাইছে, এগুলো সরাসরি পরীক্ষায় নাম আসে অনেক সময়। অথবা সে সুইসাইড অ্যাটেম্প নিছে সায়ানাইড খায়া, ফায়ার ভিকটিম। ওকে, এখান থেকে তো দুইজনই ফায়ার ভিকটিম, একটু আলাদা করতে হবে। দ্যাটস ওয়াই ইনিশিয়াল প্রেজেন্টেশনটা আপনাকে কনফিউজ করতে পারে। প্রেজেন্টেশনটাতে হাইপোক্সিয়া রিলেটেড প্রেজেন্টেশন থাকে, হাইপোক্সিয়া রিলেটেড প্রেজেন্টেশন থাকে। স্কিনের মধ্যে একটা বাজ ওয়ার্ড ইউজ করবে আপনাকে, চেরি রেড। স্কিন, স্কিন মে বি ফ্লাশড, চেরি রেড, এইটা হলো একটা বাজওয়ার্ড। ইউএসএমএল বাজওয়ার্ড আপনাকে ডিটেক্ট করবে। অ্যান্সার কি? অ্যান্সার হলো এখন সায়ানাইড নিয়ে কথা বলতেছে। ওকে, আহ মে হ্যাভ চেডিটেড, এটা বাদ দেন, এটা দরকার নাই। ওকে, তারপরে ল্যাবটা হলো আপনাকে মেইন কোশ্চেন যেটা জিজ্ঞেস করবে, সেটা হলো ল্যাব। ল্যাবটা দিয়ে আপনি ইভেন্চুয়ালি ডিফারেন্সিয়েট করতে পারবেন। সেটা হলো নর্মাল PaO2, ইলিভেটেড ল্যাকটেট। ইলিভেটেড ল্যাকটেট আসছে, আমি তো অক্সিজেন ইউজ করতে পারতেছি না। অক্সিজেন ইউজ করতে না পারার কারণে অ্যানারোবিক গ্লাইকোলাইসিস, অ্যানারোবিক গ্লাইকোলাইসিস থেকে হলো মেটাবলিক অ্যাসিডোসিস। আর এটা এমআরআই ফাইন্ডিং এর মধ্যে কি পাওয়া যাচ্ছে, কেন পাওয়া যাচ্ছে? ট্রিটমেন্ট হিসেবে আমি কি দিব? ডিকন্টামিনেশন করার জন্য হাইড্রোক্সি কোবালমিন দিব, যেটাকে এখানে কনভার্ট করবে সায়ানো কোবালমিনে। আর নাইট্রাইট কিভাবে কাজ করতেছে? নাইট্রাইট দিব, নাইট্রেট দিলে মেকানিজম যেটা, সেটা হলো অক্সিডাইজড হিমোগ্লোবিন হবে, সেটা বাইন্ড করবে সায়ানাইডকে, পরে এটাকে এক্সক্রিট হবে। কি কি ট্রিটমেন্ট মডালিটিস আছে? সোডিয়াম থায়োসালফেট দেওয়া যেতে পারে, যেটা কিনা সায়ানাইডের কনভার্সন থায়োসায়ানাইডে করতে পারে, যেটা রেনাল এক্সক্রিশন পসিবল। সায়ানাইডের ক্ষেত্রে ট্রিটমেন্ট অপশন তিনটা, আর কার্বন মনোক্সাইডের ক্ষেত্রে ট্রিটমেন্ট অপশন একটা। তারপরের কথা হলো, আজকে আমরা এই পর্যন্ত থেমে যাই। আজকে প্রথম দিন তো, আজকে আপনাদেরকে গাইডলাইন সম্পর্কে অনেক কথা বলছি। আর প্রথম দিনের কিছু টপিক খুব ডিফিকাল্ট ছিল, কালকে আমরা একটু বাড়ানোর চেষ্টা করব। আর আল্লাহ না করুক, যদি কোনো কারণে আমরা 10টা ক্লাসে শেষ করতে না পারি, আমরা ক্লাস বাড়ায় দিব। ঠিক আছে, টেনশন নিয়ে না। ঠিক আছে, আজকে আমি এখানে থেমে যাচ্ছি, আপনারা শুরু করেন। আস্তে আস্তে আমরা স্পিড বাড়াবো এবং কন্টেন্ট বাড়ানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে আমরা নেক্সট ক্লাসে ইয়া করি। আজকে তো আমরা মাত্র শুরু করলাম ভাই, আজকে আমরা মাত্র শুরু করলাম। বায়োকেমিস্ট্রির প্রথম দিকের অংশ একটু সময় নিয়ে পড়েন, এটা একটু ডিফিকাল্ট মনে হবে। আর ফার্স্ট এডের সবার শেষের দিকে যে র্যাপিড রিভিউ অংশটা, সেটাকে একটু দেখেন। ঠিক আছে, আজকে এই দুইটা কাজ করেন, আর রেসপিরেটরি অংশটুকু একটু দেখেন কালকে ক্লাস শেষ হওয়ার আগ পর্যন্ত, মানে সরি কালকে ক্লাস শুরু হওয়ার পর্যন্ত। কালকে আবার ঠিক একই সময়ে ক্লাস নিব ইনশাল্লাহ।
এই ক্লাসের পরে যে আমরা 1 সপ্তাহের মতন একটা ব্রেক দিব, সেই ব্রেকের মধ্যে আপনি মানে আজকের ক্লাস এবং কালকের ক্লাসে টোটাল যতগুলো পেজ শেষ করব সবগুলো পেজকে নিজে নিজে কভার করবেন ইনশাল্লাহ, ঠিক আছে? আর আজকে কালকে যদি কেউ ইওয়ালটাকে অফ রাখতে চান অফ রাখতে পারেন। আমি বলতেছি যে ধরেন ওভার দা উইক 2-3 দিন টানা একটু ইওয়াল করেন না। এই সাধারণ মানে 100% ফার্স্ট স্টেডে সময় নষ্ট করি বা সময় দিয়েন না, এটা হলো আর কি টেক হোম মেসেজ। লেকচারের রেকর্ডিং আমি একটা ফোল্ডারে আপলোড দিব, তারপরে সেই ফোল্ডারটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। এটার জন্য আমাকে একটু সময় দেওয়া লাগবে। আসসালামু আলাইকুম।